আসো, আমি অধ্যায় বেসিসে যাব। ঠিক আছে, সবাই যে যে প্রবলেম পাঠাইছো আমি মোটামুটি অধ্যায় বেসিস আলাদা করছি, অধ্যায় বেসিসে যাব, যার যে প্রবলেম গুলো ওগুলো মোটামুটি সলভ দেওয়ার ট্রাই করতেছি। তো ফার্স্টে আসো প্রথম অধ্যায়, যারা যে যে প্রবলেম দিছো। ঠিক আছে, তোমাদের প্রবলেমের মধ্যে আমার কাছে সব থেকে যেটা জরুরি মনে হয়েছে সেটা হচ্ছে যখন আমরা বলি যে অমুক জিনিস কি দিয়ে পরিমাপ করা যাবে কি যাবে না, এটার অ্যান্সার কি হবে, এইটা নিয়ে অনেকে প্রবলেম করছো। আচ্ছা, প্রথমে আসো, বুরেট, পিপেট, আদার্স। বুরেট হচ্ছে সর্বনিম্ন 0.1 মিলিলিটার মাপতে পারে। ঠিক আছে, বুলেট হচ্ছে সর্বনিম্ন 0.1 মিলিলিটার মাপতে পারে। পিপেট মাপতে পারে 10 এর গুণিতক 10, 20, 30, 50ও হয়, তবে 50 আমরা আমাদের ল্যাবে কখনো ব্যবহার করি না। পিপেট গুলো সাধারণত এই আয়তনের হয়, 10 মিলিলিটার, 20 মিলিলিটার, 30 মিলিলিটার। আদার্স গুলো ডিপেন্ড করে, আদার্স যেগুলো মাপার যন্ত্র আছে, ভলিউমেট্রিক ফ্লাক্স, তোমার মেজারিং সিলিন্ডার বা অন্যান্য গুলো, এগুলো ডিপেন্ড করে, এগুলো 50 থেকে 500 মিলিলিটার পর্যন্ত মাপতে পারে। ঠিক আছে, স্পিকার কারো অন থাকলে একটু অফ করো। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0.1 এরকম যদি কোনো রেঞ্জ পাও তাহলে অবশ্যই অ্যান্সার বুলেট হবে। একটা কোশ্চেন তোমরা আমাকে দিছো যে কোনটা দিয়ে 10.6 মিলিলিটার আয়তন পরিমাপ করা যাবে। দেখো 0.1 রেঞ্জে আছে, এরকম যদি কোনো অপশন থাকে তাহলে অ্যান্সার ডেফিনেটলি বুলেট, কারণ বুলেট ছাড়া অন্য কেউ 0.1 রেঞ্জে মাপতে পারে না। ঠিক আছে, আর তোমার কি বলে, যদি পিপেট হয়, যেটা বুলেট দিয়ে মাপা যাবে সেটা পিপেট দিয়েও মাপা যাবে। ঠিক আছে, তো সচরাচর এই কোশ্চেন করলে ওরা অ্যান্সারে মানে বুলেটটাই বেশিরভাগ সময় যায়। আর হচ্ছে আরেকটা কোশ্চেন আমি পাইছি 50 মিলিলিটার কোনটা দিয়ে মাপা যাবে। 50 মিলিলিটারের অসংখ্য অ্যান্সার হয়, তবে যদি ভলিউমেট্রিক ফ্লাক্স বা গোলতলি ফ্লাক্স বা মেজারিং সিলিন্ডার থাকে 50 মিলিলিটার ওইটা অ্যান্সার দিতে পারো। 50 মিলিলিটার আসলে এটা বলা মুশকিল, কারণ সবকিছু দিয়ে 50 মিলিলিটার মাপা যায়। ইনফ্যাক্ট পিপেটও 50 মিলিলিটার পিপেটও আছে। ঠিক আছে, তো মোটামুটি সবকিছুতেই তুমি 50 মিলিলিটার মাপতে পারো। তাহলে আবার আচ্ছা বলতেছি, এই ধরনের কোনো কোশ্চেন যদি আসে যে কোনটা অমুক আয়তন মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করব বা কোনটা ব্যবহার করব, সচরাচর বুলেটটাই বেশি আসে। তারা অপশন দিবে 0.1, 0.3, মানে এই রেঞ্জে, পয়েন্ট রেঞ্জে কিছু থাকলেই বুলেট। আর এর উপরে হইলে আসলে সবকিছুই মিন করে, এর উপরে হইলে আসলে আলাদা করে কিছু বলা মুশকিল। 0.1 হলে বুলেট দিবা, 10 হলে পিপেট দিবা, 50 বা তার উপরে দিলে বাকি যা আছে মেজারিং সিলিন্ডার বা ভলিউমেট্রিক ফ্লাক্স সব। অপশনে তো মাপন সিলিন্ডার আর আয়তনিক ফ্লাক্স দুটোই তো আছে, তাহলে দেবো কোনটা? কিছু করার নেই, ওটা ওদের ব্যাপার। ঠিক আছে, অপশনে ডাবল থাকলে কিছু করার নেই, তবে ডিউর কোশ্চেনে থাকবে না, কম থাকে, হুটহাট দুই একটা দেয়, তবে ডিউর কোশ্চেনে এরকম কম থাকে। ঢাকা ভার্সিটির কোশ্চেন এটা আগের বছরে। এবার আসো দ্রবণ লঘুকরণ। ঠিক আছে, দ্রবণ লঘুকরণ তার মানে হচ্ছে মনে করো সেমিমোলার থেকে
ডেসিমোলার বা অন্য যে কোনো কিছু, যে কোনো দ্রবণ লঘুকরণ, অর্থাৎ সেমিমোলারকে ডেসিমোলার করা, বা এমন হইতে পারে 0.2 মোলার আছে ঘনমাত্রা, সেটারে 0.1 মোলারে নিতে হবে। তো যে কোনো দ্রবণ লঘু করার ক্ষেত্রে আমার হয় একটা আয়তনিক ফ্লাক্স অথবা একটা মেজারিং সিলিন্ডারটা বেশি লাগে, অথবা কনিক্যাল ফ্লাক্স। এই তিনটার যে কোনো একটা লাগবে, প্লাস বাধ্যতামূলক ভাবে এর সাথে একটা পিপেট লাগবে। ঠিক আছে, পিপেট মাস্ট, দ্রবণ লঘুকরণ হলে পিপেট লাগবে, তার সাথে আয়তনিক ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার, কনিক্যাল ফ্লাক্স, যেটা অপশনে থাকে। এক্ষেত্রে বুলেটের কোনো দরকার নেই, দ্রবণ লঘুকরণে বুলেটের কোনো কাজ নেই, তো দ্রবণ লঘুকরণে বুলেট লাগবে না। ওকে, এটা ভালো মার্কার নিন। একটা সেকেন্ড ওয়েট করো। নেক্সট আসো, টাইট্রেশন। টাইট্রেশনে বুলেট পিপেট, অন্য কিছু থাকুক না থাকুক, টাইট্রেশন এই দুইটা ছাড়া হয় না। বুলেট আর পিপেট ছাড়া টাইট্রেশন হয় না। আর এটার সাথে প্রমাণ দ্রবণ প্রস্তুতি, এটাও সেম। কোন ক্ষেত্রে কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার লিস্ট হয়ে গেল। ঠিক আছে, দ্রবণ লঘুকরণ, প্রমাণ দ্রবণ প্রস্তুতি, এই দুইটাতে পিপেট মাস্ট, তার সাথে তোমার যে কোনো একটা পরিমাপক যন্ত্র লাগবে, তিনটা যে কোনো একটা। আর টাইট্রেশন যদি বলে তাহলে বুলেট আর পিপেট, টাইট্রেশনে অন্য কিছু দিকে তাকানোর দরকার নেই। আর আয়তন পরিমাপটা তো আমি বললামই। এই সবকিছুই আমার নোটে দেওয়া আছে, জাস্ট তোমাদের কোশ্চেনটা একটু বুঝে মাথা খাটায় অ্যান্সার করতে হয়, এইটুকুই যা পার্থক্য। কয়েকটা সেকেন্ড একটু হোল্ড করো, কথা শুনতে একটু প্রবলেম হবে, বাসায় ওয়াশিং মেশিন চলে তো, একটু এখনই শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো প্রথম অধ্যায়ের, আর সেটা হচ্ছে বলভঙ্গি और যে কোনো 4 ডিজিট বলভঙ্গি और যে কোনো 4 ডিজিট ব্যালেন্স দিয়ে সর্বনিম্ন 0.001 গ্রাম और 1 মিলিগ্রাম মাপা যাবে। ঠিক আছে, সঠিকভাবে আমি আর বললাম না, বলভঙ্গি বা যে কোনো 4 ডিজিট ব্যালেন্স দিয়ে সর্বনিম্ন এইটা মাপা যাবে, 0.301 গ্রাম, অথবা মিলিগ্রামে যদি মনে রাখতে চাও তাহলে 0.1 মিলিগ্রাম। ঠিক আছে, আর তোমরা বিষাক্ত উপাদানের বিকল্প উপাদানগুলো পড়বা। একটা কোশ্চেন কে জানি দিছো, এক্স্যাক্টলি মনে নেই, যে দ্রাবক হিসাবে বেনজিনের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, অ্যান্সার হচ্ছে জাইলিন।
বেনজিন বিষাক্ত, এই কারণে ল্যাবে বেনজিন ইউজ করা যায় না, ওইটার পরিবর্তে চাইলিন ইউজ করতে হয়। একই কথা মেবি টলুইনের ক্ষেত্রেও প্রযোজ্য, আমার খেয়াল নেই, ছকটা পড়ে নিবা। বিষাক্ত উপাদানের বিকল্প উপাদান ছকে যেটা আছে, একটা ছক আছে দেখি। ফার্স্ট অধ্যায় নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আমি যে কয়টা পাইছি সে কয়টার অ্যান্সার দিলাম। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা স্পেসিফিক্যালি মুখে বলো, লিখে দেওয়ারও সুযোগ নাই। নাই, তাই তো? ঠিক আছে। মুছে দিলাম। দুইটা স্কিপ করি, কারণ দুইয়ের যে প্রবলেম গুলো, ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে। এটা আমি একটু পরে বলতেছি, আমি 3 অধ্যায়ে আসি। 3টা ডিউর জন্য ফার্স্ট পেপারে 3 আর 4, আর সেকেন্ড পেপারে জৈব যৌগ, এই 3টা চ্যাপ্টারের উপর ফোকাস বেশি দাও, ডিউর এমসিকিউ পার হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন করা ছাড়া স্পিকার অন করার দরকার নেই, শুধুমাত্র কোশ্চেন করার সময় স্পিকার অন করো। আমি একটু কোশ্চেন গুলো ওপেন করে নিই, তারপর আমি তোমাদের এক এক করে অ্যান্সার দিচ্ছি। তোমাদের আমি বলছিলাম যে সালটা উল্লেখ করে দিতে, তাহলে আমার ক্লাস নিতে সুবিধা হতো। ম্যাক্সিমামই দিছো, বাট কেউ কেউ দেওয়া নাই, তাদের বেলায় আমি সাল বলতে পারতেছি না যে কোন সালের কোশ্চেন। আচ্ছা, আহ, একটা কোশ্চেন অনেকেই দিছো, আমি কয়েকটা একটু মুখে ছেড়ে দিই। একটা কোশ্চেন অনেকেই দিছো যে কোন বিক্রিয়ার এন্ট্রপির মান বেশি বা এন্ট্রপি কোনটার বাড়ে। এগুলো মুখস্থ কোশ্চেন, এগুলোর কোনো অ্যান্সার নেই, বুঝছো? এটা 14-15 কোশ্চেন, এইটার কোনো স্পেসিফিক অ্যান্সার নেই। আচ্ছা, কেউ কেউ জানতে চাইছো ওই কেলাসের শ্রেণী বিভাগ পড়তে হবে কিনা, সিলেবাসে যেটা নেই সেটা পড়ার দরকার নেই। কেউ কেউ বলছো বন্ড অর্ডার পড়তে হবে কিনা, অ্যাকচুয়ালি বন্ড অর্ডার সিলেবাসে নেই, বিগত 10 বছরে আসছে বলে আমার মনে পড়ে না। তো এগুলো না পড়লেও খুব একটা অসুবিধা নেই। আর বাকি যাদের প্রবলেম, সে প্রবলেম গুলো হচ্ছে বেসিক কোশ্চেন নিয়ে, মানে ভ্যান হক, ভ্যান হক তো এই চ্যাপ্টারে না, ফাজানের নীতি, আয়নীকরণ শক্তি, ব্যাসার্ধ, একই যৌগে বিভিন্ন প্রকার বন্ধনের উপস্থিতি, এই 4টা জায়গাতে আমি বেশি প্রবলেম পাইছি। ঠিক আছে, একটা একটা করে আসি। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যালো, দাদা ওই যে এন্ট্রপি বেশি হয় যে প্রশ্নটা বলছিলেন, ওইটা দাদা ওই ব্যাখ্যা নিচে লিখছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তো এখন দাদা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলতে আসলে কি বোঝাচ্ছে? জেনে লিখছে কিনা ওরা জিজ্ঞাসা করুন, ঠিক আছে? মানে দাদা ওই গাইডের নিচে লিখে দিছে যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, তাই সেটাই এখন বলছি, স্বতঃস্ফূর্ত গাইডের বিক্রিয়া নিচে বলতে যে কি লিখছে বোঝাচ্ছে? ওরে জিজ্ঞাসা করো নিজে জানে কিনা। কাজের কোশ্চেনে আসি। ওরকম দুই একটা হুটহাট হাবিজাবি কোশ্চেন বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় চলে আসে, ওগুলো নিয়ে মাথা ঘামায় লাভ নেই। আরেকটা জিনিস আমি একটু বলি, যারা জাহাঙ্গীরনগরের কোশ্চেন পাঠাইছো, এখানে জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি আলাদা হয়। এখানে কিছু কোশ্চেন থাকে মুখস্থ, কিছু কোশ্চেন থাকে লজিকবিহীন, আর কিছু মোটামুটি ভালো কোশ্চেন থাকে। যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাবা, একটা জিনিসই মাথায় রাখবা, নেগেটিভ খাওয়া যাবে না। শুধু নেগেটিভ না খাইলে চান্স কনফার্ম, ঠিক আছে? তবে এখানে চান্স পাওয়াটা কিছুটা লাকের ব্যাপার, কারণ সিট কম থাকে। আর ওরা হচ্ছে যারা মুখস্থ মানে মেডিকেল থেকে আসে আর যারা ইঞ্জিনিয়ারিং করে যায়, যে দুই গ্রুপের জন্যই কিছু কোশ্চেন থাকে। তো এই করতে যে ওদের কোশ্চেনের মানটা একটু, ওদের পরীক্ষাটা একটু অন্যরকম হবে যদি তোমরা দিতে যাও। তবে জাহাঙ্গীরনগরে আমি বলি শুধু নেগেটিভ কম খাইলে চান্স কনফার্ম যদি কেউ দিতে যাও আর কি।
মানে জানা জিনিস ভুল করা যাবে না, ওইখানে একটা জানা জিনিস ভুল করা মানে 100-200 প্লেস পিছায় যাবা। ডিউর মতো রিটার্নও নেই যে ডিউতে রিটার্ন দিয়ে কভার করবা, ওটা আগেই বলে দিলাম। আচ্ছা, একটা একটা করে কোশ্চেনে আসি। প্রথমে আসো, একই যৌগে বিভিন্ন প্রকার বন্ধনের উপস্থিতি। এই যৌগে কোন বন্ধন কয়টা আছে বলো, ওপেন ফর অল। সমযোজী 6 সন্নিবেশ 2। ভেরি গুড, থ্যাংক ইউ। আমি যদি এটার গাঠনিক সংখ্যা তাকি তাহলে খেয়াল করো, এখানে আমার এই মুহূর্তে 6টা সমযোজী বন্ধন আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আমরা 2টা সন্নিবেশ বন্ধন করে দিলাম, তাহলে সমযোজী আছে 6টা, এখানে সমযোজী আছে 6টা, সন্নিবেশ আছে 2টা। শুভ্রজ্যোতি আসো? হ্যাঁ দাদা। বলো এই যৌগে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটাও ডিউ কোশ্চেন। 2 জোড়া। টোটাল টোটাল Al2Cl6 যৌগে কত জোড়া Total- মুক্ত জোড়? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। টোটাল মুক্ত জোড় ইলেকট্রন টোটাল। অন্য কেউ? 16 ষোলো। জোড়া। 18টা 16টা দাদা। দাদা 16 জোড়া। শোনো, ডিউ প্রচুর বেসিক কোশ্চেন দিবে, ঠিক আছে? তো এখানে বেসিকে ঘাটতি থাকলে আমাদের কিছু করার নেই। ডিউ উতরানোর একটাই ওয়ে, বেসিক কেমিস্ট্রি যে পার্টগুলো আছে সেগুলোতে নিজ দায়িত্বে সলভ করা ট্রাই করবা। যেমন ধরো এখানে যদি বলে যে মোট কয়টা মুক্ত জোড় আছে, একটা সেকেন্ড। সরি, একটা ফোন আসছিল। তো যেটা বলতেছি দেখো, এখানে কয়টা মুক্ত জোড় আছে, তাহলে তুমি হিসাব করো। যে কোনো একটা ক্লোরিনকে ধরো, একটা ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন থাকে কয়টা? 8টা তো পুরাইতে হবে, এতটুকু ধারণা তো সবার আছে। তাহলে মুক্ত জোড়া আছে একটা ক্লোরিনের 3 জোড়া। আর জোড় বললে সবসময় জোড়া হিসাব করবা, সংখ্যা না। তাহলে একটা ক্লোরিনের মুক্ত জোড়া আছে 3 জোড়া, তার মানে 6টা ক্লোরিনের থাকবে 3 6 18 জোড়া। এই 18 থেকে যে 2টা সন্নিবেশ, এই 2টা বাদ দিতে হবে, এই 2টাতে ইউজড হয়েছে, তাহলে মুক্ত জোড়া আছে 16 জোড়া। ওকে, এটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এখানে যোজনী ইলেকট্রন কয়টা? বত্রিশ। ভেরি গুড। যোজনী ইলেকট্রন মানে বহিস্তরের ইলেকট্রন, ঠিক আছে? বহিস্তরের ইলেকট্রনকে আমরা যোজনী ইলেকট্রন বলি। তাহলে হিসাব করো, সালফারের বহিস্তরে ইলেকট্রন কয়টা আছে? সালফারের বহিস্তরে ইলেকট্রন আছে 6টা। অক্সিজেনের বহিস্তরেও কিন্তু ইলেকট্রন 6টা। তাহলে আমার মোট পরমাণু হচ্ছে 5টা। তাহলে আমার টোটাল বহিস্থ ইলেকট্রন কি হবে দেখো, বা যোজনী ইলেকট্রন, প্রতিটা পরমাণুর বহিস্তরে 6টা করে ইলেকট্রন, তাহলে 5 6 30। আর 2 মাইনাস, তার মানে সে আরো এক্সট্রা 2টা ইলেকট্রন বহিস্তরে গ্রহণ করছে, তার মানে বহিস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32। এই জিনিসগুলো, এগুলো আসলে দেওয়া হয় তোমাদের কেমিস্ট্রির যে বেসিক কনসেপ্ট গুলো, এগুলো ক্লিয়ার আছে কিনা, এগুলো কোনো বই থেকে বা কোনো কিছু থেকে যে তোলা হয়েছে তা কিন্তু না। এবং এরকম পরীক্ষার হলে স্পেস করবা।
মানুষ মিউট করো নাই। স্যার মানে স্যার অ্যালুমিনিয়াম আর ফ্লোরিন তোমার নেটওয়ার্কের প্রবলেম, তুমি লিখে দাও লিখে দাও, তোমার নেটওয়ার্কের প্রবলেম, বুঝছো? সাউন্ড ভালো আসতেছে না, লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও। ভাইয়া যোজনী ইলেকট্রন মানে না সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন যারা হচ্ছে বন্ধন গঠনে সক্ষম। তো এখন না, বন্ধন জোড় ইলেকট্রন তো যোজনীয় স্তর ইলেকট্রন মানে বহিঃস্তর ইলেকট্রন, বন্ধন গঠনে সক্ষম টক্ষম কিছু না। যোজনীয় স্তর ইলেকট্রন মানে বহিঃস্তরের ইলেকট্রন, এখানে বন্ধন গঠনে সক্ষম বলে কিছু নাই। ঠিক আছে ভাইয়া। আর তুমি যেটা বলতেছো ওটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে বন্ধন গঠনে সক্ষম ইলেকট্রন, যোজনী ইলেকট্রন আর যোজ্যতা ইলেকট্রন তো এক না, বুঝতে পারছো? জি ভাইয়া। তবে যোজ্যতা ইলেকট্রন টার্মটা খুব একটা ইউজ হয় না, এটা ওয়ান্স আপন এ টাইম ইউজ হইতো, রিসেন্ট টাইমে আমি এটা ইউজ হইতে দেখি নাই। তবে তুমি যেটা বলতেছো এটা যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, আয়নিক বন্ধন হবে কি হবে না ওইটা অন্য সেন্স, ঠিক আছে? অ্যালুমিনিয়াম আয়নিক সমযোজী দুই ধরনের যৌগই গঠন করে, এটা কোন ধর্মটা বেশি? যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক। এটা আসলে ফাজানের নীতি দিয়ে আমরা বলতে পারি যে এটার সমযোজী ধর্ম বেশি নাকি কম, কিন্তু এক্স্যাক্টলি এটা সমযোজী না আয়নিক সেটা স্পেসিফিক্যালি বলা পসিবল না, ওইটাও বিক্রিয়া ডিসাইড করবে যে সমযোজী বৈশিষ্ট্য বেশি দেখাচ্ছে না আয়নিক। হয়ে গেল। তাহলে হচ্ছে আমাদের ইনিশিয়াল যে দুইটা কোশ্চেন ছিল বেসিক কেমিস্ট্রি রিলেটেড সেইটা। এবার আসো আমি সোজা চলে যাই ফাজানের নীতিতে। এটা তোমাদের একটা কোশ্চেন কনফার্ম, ঠিক আছে? আগে তোমাদের কোশ্চেন গুলো সলভ দিয়ে নি। একটা কোশ্চেন করছো যে আরেকটা আছে আমি আর দিলাম না, আচ্ছা কোনো কিছু আমি যদি বলি উত্তাপে বিয়োজনের ক্রম, তার মানে এটা কি বোঝায়? তাপ দিলে বিয়োজনের পরিমাণ। ভেরি গুড, বা তাপ দিলে কোনটা দ্রুত বিয়োজিত হবে, থ্যাংক ইউ। আর আমি যদি বলি স্থায়িত্বের ক্রম, তাহলে নিশ্চয়ই প্রথমটার উল্টোটা বুঝাবে, এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না, তাই না? তো আসো আমরা এখন দেখবো উত্তাপে বিয়োজনের ক্রম। যত উপর থেকে নিচে নামে তত স্থায়িত্ব বাড়ে, আর উত্তাপে বিয়োজিত হওয়ার প্রবণতা কম, ঠিক আছে? তাহলে এই যে কোশ্চেনটা কোন সালে জানে আসছিল আমার মনে নেই, তোমাদের আরো ভালো মনে থাকবে, যে উত্তাপে বিয়োজিত হওয়ার ক্রম কোনটা, অ্যান্সার হচ্ছে এইটা, এটা হচ্ছে উত্তাপে বিয়োজিত হওয়ার ক্রম। কিন্তু আমাকে যদি স্থায়িত্বের ক্রম বলতো তাহলে উল্টাই দিতে হইতো, আর এটার ব্যাখ্যা হচ্ছে ফাজানের নীতি দিয়ে দিতে হবে, এটা রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার? দাদা বলে ফেলো। দাদা যে কোশ্চেনটা ছিল দাদা ওইটার এ নাম্বার অপশন আর বি নাম্বার অপশনটা সেম ছিল, কিন্তু দাদা ক্রমটা একবার ঊর্ধ্বক্রম দাও একবার অধক্রম দাও। দাদা এটা কি কোনো? সেটা তাই নাকি? জি দাদা। তাহলে কিছু করার নাই, তাহলে এ বি যে কোনো একটা দিতে হবে, দুইটা অপশন সেম, ওইটা ওদের ভুল। সচরাচর ওইটাতে যেটাই দাও দুইটাতে ওরা রাইট মার্ক দেয়, ঠিক আছে? জি দুইটা একসাথে ভরাট করে দেওয়া হবে? না, ডাবল অ্যান্সার দিবা না, খাতা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে ওইটা তোমার হচ্ছে ওএমআর ডাবল অ্যান্সার পেলে ওই কোশ্চেন 0 দিয়ে দিবে, ঠিক হইলেও যদি দুইটা অ্যান্সারও থাকে তাও ওই কোশ্চেন ওএমআর 0 দিবে, ও ডাবল অ্যান্সার নিবে না। বুঝাইতে পারছি? জি ভাইয়া।
থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা দাদা এই প্রশ্ন বলতে পার থাকো, যত প্রবলেম তত। দাদা এই প্রশ্ন এই প্রশ্নটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল দাদা, আমাদের রিটেনেও বলুক বা এমসিকিউ রিটেনে যদি বলে যে অধক্রম বা ঊর্ধ্বক্রম, তাহলে আমার নিচ থেকেই যাওয়া বা উপর থেকে আসাটা কি ম্যান্ডেটরি, নাকি আমার জাস্ট চিহ্নটা ঠিক থাকলেই হবে? চিহ্নটা ঠিক থাকলে ফুল মার্ক দেয়, তবে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট, এটা মেনটেন করা ট্রাই করো, ঠিক আছে? চিহ্নটা তো ঠিক থাকলে সমস্যা হয় না, তারপরও অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। থেকে বড় বলতে কি 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 বুঝবো দাদা? হ্যাঁ, এই ক্ষেত্রে ছোট থেকে বড় মানে কি, যেটা সবচেয়ে কম বিয়োজিত হচ্ছে সেটা আগে দিব? ইচ্ছা বিয়োজিত যে কোশ্চেনে দিবে এর তো কোনো গ্যারান্টি নেই, স্থায়িত্ব দিলে তো আবার ছোট বড় উল্টায় যাবে, তাই না? আচ্ছা, জি দাদা এটা বুঝছি। কোশ্চেন থেকে ডিসাইড করতে হবে। তুমি ক্রম ঠিকঠাক জানলে সচরাচর প্রবলেম হয় না, ক্রম ঠিকঠাক জানলে সচরাচর আমি প্রবলেম হইতে দেখি নাই। আচ্ছা, ফাজানের নীতি থেকে আর একটা যেটা, সেটা হচ্ছে আগেও অনেকবার বলছি, দ্রাব্যতার ক্রম। এটাও তোমাদের দিয়ে অ্যান্সার করাবো, রেডি হও। মুঞ্জের আসো? জি দাদা, হ্যালো। ভালো আছো? জি দাদা, ভালো আছি। ওকে, এই আপনি যাত্রায় ভালো টেনশন আছেন? নেই, শনাক্তের হার যেভাবে কমতেছে ডিউ বুয়েট সব পরীক্ষায় হয়ে যাবে, তুমি রেডি হও। জি দাদা। এখন বলো, প্রথমটা আমার আঙ্গুলটা যেখানে, উপর থেকে নিচে এর দ্রাব্যতা বাড়বে নাকি কমবে? বাড়বে এটা, আর পরেরটা কমবে। ভেরি গুড। সংক্ষেপে কারণটা ব্যাখ্যা করো। হাইড্রেশন এনথালপি প্রথমটার বাড়তে জন্য থাকে ব্যাখ্যা করলেই হবে। দ্রুততর বাড়ে হাইড্রেশন এনথালপি। একবার বলো, বুঝি নাই। হাইড্রেশন এনথালপিটা দ্রুততর বাড়ে, এটা নিচের ফাইন। দিকে। আর সালফেটের ক্ষেত্রে, মানে এটার ক্ষেত্রে আর এটা নেগেটিভ হতে থাকে, মানে সলিউশন এনথালপিটা হতে থাকে, নেগেটিভ হতে থাকে। একটু এজন্য অর্ধেক, মানে ল্যাটিস এনথালপিটা মেনশন করলে ভালো কথা। থ্যাংক ইউ। ওকে। শোনো, লাস্টবারের মতো আমি এটা বলতেছি, সেটা হচ্ছে এইটা দ্রাব্যতা উপর থেকে নিচে বাড়বে, আর সালফেটের বেলায় দ্রাব্যতা উপর থেকে নিচে কমবে। গ্রুপ 2 এর ক্ষেত্রে একই রকম অ্যানায়নের জন্য দুইটা ভিন্নতা হওয়ার পিছনে কারণ হচ্ছে ল্যাটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপির একটা রিলেশন। তার আগে তোমাদের অনেকের এই সিকোয়েন্সটা গুলায় যায়, একটা বৃদ্ধি আর একটা হ্রাস গুলায় ফেলো। আমি তোমাদের সবসময় মনে রাখতে বলি এই যৌগটার কথা, বেরিয়াম সালফেটের অধক্ষেপ সাদা অধক্ষেপ, এটা আমরা আলাদা করে মুখস্থ করি সালফেট আয়ন শনাক্তকরণের জন্য। তো বেরিয়াম সালফেট যে পানিতে অদ্রবণীয়, এটা মোটামুটি সবার মনে থাকার কথা। সো এইটা যেহেতু অদ্রবণীয়, তার মানে ডেফিনেটলি এর উপরের গুলো এর থেকে বেশি দ্রবণীয় হবে। সো এইটার বেলায় দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে আমার মনে রাখার টেকনিক। একটা একটা করে আসি। মনে রাখার টেকনিকটা সবাই বুঝতে পারছো আমি কি টেকনিকটা অ্যাপ্লাই করার কথা বলছি? ফাইন। এটা অধক্ষিপ্ত হয়, দ্যাটস ওয়াই উপরের গুলো দ্রাব্যতা এর চেয়ে বেশি হবে। তাহলে এইটা হ্রাস হলে উল্টাটা অন্যটা বৃদ্ধি, মানে একটা মনে থাকলে অন্যটা মনে রাখা কষ্ট না। এবার আসো এটার অ্যান্সার হচ্ছে এইটার ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির তুলনায় আমার এখানে লেখার স্পেস খুব কম, হাতের লেখা ভালো হবে না, দ্রুত বাড়ে। এটা তুলনায় লিখছি, হ্যাঁ। মুখে বলে দিই,
এটার ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি এর তুলনায় দ্রুত গতিতে বাড়ে, আর এটা ঠিক তার অপোজিট, উল্টাই দিবা, ল্যাটিস এনথালপি হাইড্রেশন এনথালপি এর তুলনায় দ্রুত বাড়ে। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে এর সাথে 2-4 কথা জুড়ে দিতে পারলে জুড়ে দিই। ক্লিয়ার? দাদা ডিইউতে তো মানে একেবারে মেইন অ্যান্সারটুকু দিলেই হবে, এক্সট্রা তো লেখার দরকার নেই। খুব বেশি জরুরি না, ঠিক আছে? তবে ওদের মেইন অ্যান্সারের সাইজও খুব একটা খুব ছোট হবে না, যদি এক একটা কোশ্চেনে 0.5 এক করে মার্ক, তাও দেখবা অ্যান্সার লিখতে 1-1.5 মিনিট পার হয়ে যাচ্ছে। যেহেতু 40 মার্ক 45 মিনিট সময়, সো রিটেনটা কম্পিটিটিভ হবে। আচ্ছা, ফাজানের নীতি থেকে আমাকে কেউ কেউ কিছু সিলি কোশ্চেন পাঠাইছো, এগুলোর আমি মানে এগুলো বেসিক থাকলেই পারবা। যেমন আর কি জানি, বলো কোনটার আয়নিক ধর্ম বেশি? সিজিএম আয়োডাইড। তাহলে কোনটা ল্যাটিস ধর্ম বেশি বা ল্যাটিস এনথালপি বেশি? তাড়াতাড়ি। সিজিএম আয়োডাইডেরই না? তাহলে কোনটার গলনাঙ্ক বেশি? সিজিএম আয়োডাইড। সিজিএম আয়োডাইড। কোনটা দ্রব্যতা বেশি? শোনা যায়নি ভাইয়া। তার মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আয়নিক ধর্ম বেশি এর মানে আসলে কি বোঝায় ফাজানের নীতিতে? আয়নিক ধর্ম বেশি এর মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, পরিবাহিতা, ল্যাটিস এনথালপি। and hydration enthalpy. এই কয়েকটা জিনিস অবশ্যই বেশি হবে। যেটা আমরা বলতে পারবো না সেটা হচ্ছে তার দ্রবণ এনথালপি। দ্রবণ এনথালপি বেশি হবে না কম হবে এটা বলা সম্ভব না। দ্রবণ এনথালপিটা হচ্ছে এই দুইটার বিয়োগফল, হাইড্রেশন আর ল্যাটিস এই দুইটার বিয়োগফল হচ্ছে দ্রবণ এনথালপি। শুধু এইটা আমরা বলতে পারবো না এটা বেশি হবে না কম হবে। বাকি সব আয়নিক ধর্ম বেশি মানে বাকি এই সবগুলা বেশি, মানে এই সবগুলা আয়নিক ধর্মের সাথে রিলেটেড, ঠিক আছে? সো ফাজানের নীতি থেকে আয়নিক ধর্ম বেশি না কম এটা বের করে তুমি এর মধ্যে যে কোনোটা বেশি বা কম এটা তুমি বলে দিতে পারো। দুই একটা ব্যতিক্রম যদি থাকে সেটা আমরা স্পেসিফিক্যালি আমাদের আলাদা করে পড়ানো হয়, বাট তোমাদের এরকম কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে? তাহলে আয়নিক ধর্ম বেশি মানে স্পেসিফিক্যালি এখানে যে কয়টা দেখতেছে সবগুলো অবশ্যই অবশ্যই বেশি হবে। ক্লিয়ার? তাহলে মুছে দিলাম, ঠিক আছে? ফাজানের নীতি শেষ। ফাজানের নীতি নিয়ে আমার আর কোনো কোশ্চেন এই মুহূর্তে মনে পড়তেছে না। ওকে, নেক্সট আসো। এবার হচ্ছে একই যৌগে বিভিন্ন বন্ধনের উপস্থিতি। আমি জাস্ট তোমাদের যে কয়টা টপিক মার্ক করে দিছি ওই কয়টা টপিক একটু কষ্ট করে ভালো মতো পড়ে যাও, ঠিক আছে? আশা করি প্রবলেম মানে দুই একটা তো প্রবলেম সবসময়ই হবে, বাট চান্স পাইতে প্রবলেম হবে না, এটুক মোটামুটি গ্যারান্টেড। আর প্রিভিয়াস এর কোশ্চেন থেকে কিছু জিনিস রিপিট পাবাই, মানে একই প্যাটার্ন, মানে ওইগুলো প্রিভিয়াস এর কোশ্চেন সলভ না থাকলে পারা যায় না। এজন্য যারা অ্যাটলিস্ট মোটামুটি ভালো মতো প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলভ করছো তাদের আশা করি অনেকটা হেল্প হবে। ওকে, একই যৌগে বিভিন্ন বন্ধনের উপস্থিতি, এটা নিয়ে এখনো কেন প্রবলেম হচ্ছে বুঝতেছি না। ভাইয়া আগের প্রশ্নটায় এই দ্রবণ এনথালপির কোনটা বেশি এটা যদি বলা সম্ভব না হয় তাহলে দ্রাব্যতা কার বেশি এটা কি করে বলতেছি? দ্রাব্যতা দ্রবণ এনথালপি এক হইল? ভাইয়া দ্রবণ দ্রাব্যতা এনথালপি মানে যার পানিতে বেশি দ্রবণীয় হবে কি হবে না? দ্রবণ এনথালপি মানে
পানিতে দ্রবণীয় দুই ভাবে হইতে পারে, এক পানিতে দ্রবণীয় হওয়ার পর সে তাপ উদ্গীরণও করতে পারে, পানিতে দ্রবীভূত হওয়ার পর সে শোষণও হইতে পারে। বুঝাইতে পারছি? ভাই দ্রবণ এনথালপি যার বেশি তার দ্রাব্যতা বেশি না? না, গ্যারান্টি দিয়ে বলা যায় না। দ্রবণ এনথালপি বেশি কিন্তু দ্রাব্যতা, দ্রবণ এনথালপি বেশি মানে কি, এক সে তাপ উৎপন্ন করতেছে, উৎপন্ন দিকে বেশি, আরেকটা হচ্ছে তাপ শোষিত হচ্ছে, শোষিত দিকে বেশি। ঠিক আছে? তো সচরাচর হচ্ছে তাপ উৎপন্ন করাটাকে আমরা বেশি ধরি। সো জি ভাইয়া বুঝছি। যেটা দ্রবীভূত করলে তাপ শোষিত হবে তার দ্রাব্যতা কিন্তু বেশি হইতে পারে। বুঝাইতে পারছি? সে দ্রুত দ্রবণীয় হচ্ছে কিন্তু তাপ শোষিত হচ্ছে, এটা হইতে পারে। জি ভাইয়া। বুঝছো? তাহলে ওই যে হাইড্রেশন আর ল্যাটিসের মধ্যে কোনটা কাকে অতিক্রম করলে দ্রবণীয় হবে, ওইটা কিভাবে বোঝা সম্ভব না, idea করবো? কোনো আইডিয়া নাই, আগে থেকে জানা থাকতে হবে। মানে হাইড্রেশন এনথালপিও বাড়বে, ল্যাটিস এনথালপিও বাড়বে, কিন্তু কোনটা বেশি বাড়বে কোনটা কম বাড়বে এটা আগে থেকে জানা না থাকলে বলা সম্ভব না। বলো এখানে কোন বন্ধন কয়টা আছে? সন্নিবেশ আছে 6টা আর সন্নিবেশ সমযোজী আছে আছে 6টা, 18টা। সমযোজী আছে 18টা। থ্যাংক ইউ। সন্নিবেশ আছে 6টা, সমযোজী আছে 18টা। আচ্ছা, তোমাদের বেশিরভাগ যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে এইটার মধ্যে ইন্টারনাল যে সমযোজী বন্ধনগুলো এটা অনেকে মিস করে যাচ্ছে। যেমন সিএন এর গঠন হচ্ছে কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড। তো স্বাভাবিকভাবে একটা সায়ানাইডের মধ্যে 3টা সমযোজী বন্ধন থাকবে, সেই হিসাবে 6টা সায়ানাইডের জন্য আমার সমযোজী হচ্ছে 18টা। সন্নিবেশটা এখানে দেখাই যায়, তবে একাধিক লিগ্যান্ড থাকলে সন্নিবেশটা কিন্তু যোগ করে দিতে হবে। ঠিক আছে? যেমন কেউ বলতে পারবে এখানে সন্নিবেশ কয়টা? শুধু সন্নিবেশ, অন্য কোনো বন্ধন না। 6টা। একটু ভুল হয়েছে, 8টা। সালফেটের মধ্যে 2টা সন্নিবেশ আছে। ঠিক আছে? এই জন্য বলি একটু ওভারঅলটা খেয়াল রাখতে। ওকে, যে তোমার বন্ধনটা হিসাব করার সময় মোটামুটি অপশনগুলো একটু ভালো মতো চেক করবা এবং যেটা বেটার মনে হবে সেটাকেই দিবা। ওরা কাছাকাছি অপশন খুব বেশি দেওয়ার ট্রাই করে। এই বন্ধনে একই যোগে বিভিন্ন প্রকার বন্ধনের উপস্থিতিতে এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই, তোমরা একটু কষ্ট করে বইয়ের উদাহরণগুলো প্র্যাকটিস করতে পারো। আর একটা কনফিউশনে সবাই পড়ো যে এটা ধরো সালফেটের গঠন, ঠিক আছে, এটা হচ্ছে সালফেটের গঠন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা সন্নিবেশ এবং 2টা সমযোজী আছে। তো আমরা ধরো আগের থেকে যদি জানা না থাকে যে সালফেট আসলে কয়টা সমযোজী কয়টা সন্নিবেশ, তাহলে এটা অ্যান্সার করব কেমনে? সো আমার যেটা সাজেশন, তোমাদের যদি কখনো কনফিউশন হয় যে এখানে দ্বিবন্ধন হবে না সন্নিবেশ হবে, তোমরা সন্নিবেশটাকে প্রাধান্য দিবা। আর 3টা আয়ন, এই 3টা তোমরা যদি মুখস্থ রাখো গঠন, তাহলে আমার মতে বেশ ভালো হয়। একটা হচ্ছে নাইট্রেট, ঠিক আছে, একটা হচ্ছে সালফেট, আর একটা হচ্ছে কার্বনেট। এই 3টা আয়নই তো সচরাচর, সরি হাতে ধাক্কা লাগছে, এই 3টা আয়নই তো সচরাচর আমাদের অ্যানায়ন হিসেবে বেশি ইউজ হয়, সালফেট, নাইট্রেট, কার্বনেট। এর বাইরে অন্যান্যগুলোর ইউজ খুব কম। তো তোমরা এই 3টার গঠন একটু ছবি তুলে রাখো, তাহলে তোমাদের বন্ধন হিসাব করতে সুবিধা হবে। নাইট্রেটে একটা দ্বিবন্ধন, একটা সন্নিবেশ, আর একটা সমযোজী। সালফেটে দেখো 2টা সমযোজী, 2টা সন্নিবেশ। কার্বনেটে একটা দ্বিবন্ধন, 2টা সমযোজী, কার্বনেটে কোনো সন্নিবেশ নাই। সচরাচর অ্যানায়ন হলে মানে অ্যানায়ন যৌগমূলক হলে এই 3টার বাইরে আর কোনোটা ইউজ হয় না আজ পর্যন্ত, তোমাদেরও নিশ্চয়ই চোখে পড়ে নাই। তো এই 3টা একটু মুখস্থ রাখলেই হবে। তাহলে কি একই যৌগে বিভিন্ন প্রকার বন্ধনের উপস্থিতি, এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? ভেরি গুড। লাস্ট আমাদের কিছু বেসিক কোশ্চেন, দাদা বিশেষ করে বিক্রিয়া রিলেটেড। ঠিক আছে? বিক্রিয়া রিলেটেড কোশ্চেন গুলো আসলে আমি তোমাদের এত শর্ট টাইমে
শর্ট টাইম ঠিক না, মানে আমি তোমাদের যখন ক্লাস নিছিলাম, ক্লাসে যে বিক্রিয়াগুলো তোমাদের কম বেশি আমি দেখাইছি, ওই বিক্রিয়াগুলোই দেখা যাচ্ছে ঘুরায় ফিরে আসে, খুব বেশি এক্সেপশনাল বিক্রিয়া আসে না। ওকে, তো তোমাদের হচ্ছে একটা কোশ্চেন যেটা সবাই প্রবলেম পাঠাইছো, আগে আমি সেটা সলভ দিই। যে 4টা অপশন আছে, এটা হচ্ছে NaF, NaBr, NaCl, NaI। কোনটা H2SO4 গাঢ় বা কঙ্ক এর সাথে বিক্রিয়া করে সালফার উৎপন্ন করবে? এই কোশ্চেনটা আমাকে মোটামুটি অনেকে পাঠাইছে। অ্যান্সার তো জানো, অ্যান্সার বলো কি হবে? সোডিয়াম আয়োডাইড। ফাইন, তাহলে মুঞ্জের তোমার একটা টাফ কাজ দিই, তুমি বলো কোনটার সাথে H2SO4 বিক্রিয়া করলে কি প্রোডাক্ট পাওয়া যায়? NaF এর সাথে H2SO4 এর বিক্রিয়া কি হবে? হাইড্রোফ্লোরিক হাইড্রোজেন ফ্লোরাইড আর সোডিয়াম সালফেট। HF হবে। এটা পরে HCl, NaCl এর সাথে H2SO4 এর বিক্রিয়া কি হবে? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফাইন। NaBr এর সাথে H2SO4 এর বিক্রিয়া কি হবে? ব্রোমিন সালফার। ব্রোমিন আর না, সালফার। আরেকবার। ব্রোমিন সালফার। সালফার নাই। হয় নাই, সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, NaI এর সাথে H2SO4 এর বিক্রিয়া কি হবে? আয়োডিন আর সালফার। এটাও ভুল, H2S আর আয়োডিন। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি যে ভুল করছো এটা তোমার জানার ভুল, মানে ওইটা বইতেও কোথাও নাই, তোমার জানার কথাও না। এটা বইয়ের বাইরের কোশ্চেন, বুঝছো? তো এটা তোমরা না পারলে কারো দোষ দেওয়ার কথা না, বাট একটু আইডিয়া করে আর কি বলা যায়। আমি একটা একটা করে ক্লিয়ার করি। প্রথমে আসো NaF আর NaCl এর বেলায়। NaF বা NaCl আমি একটা বিক্রিয়া দেখাইলে দুইটার কাজ হয়ে যাবে। এটা যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন বিক্রিয়াটা হয় এরকম, HCl আর সোডিয়াম বাইসালফেট। এই হচ্ছে তোমার বিক্রিয়া। এটা NaF এর জন্য সেম বিক্রিয়া হবে। এই বিক্রিয়া HCl উৎপন্ন হয়ে থেমে যাবে। থেমে যাবে এই কারণে HCl এর কোনো জারণ বিজারণ ধর্ম নাই, ফলে HCl সালফিউরিক অ্যাসিডের সাথে পুনরায় আর বিক্রিয়া করে না। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু জিনিসটা যদি ব্রোমিন হয়, এটা যদি NaBr হয়, তাইলে প্রথম ধাপটা কমন, প্রথম ধাপটা সবার জন্য হবে। ঠিক আছে, তাহলে NaBr যখন H2SO4 এর সাথে বিক্রিয়া করবে তখন এইটা হবে। প্রবলেমটা কি জানো? এ হচ্ছে মৃদু বিজারক, HBr হচ্ছে মৃদু বিজারক। আর তোমরা আশা করি সবাই জানো যে গাঢ় সালফিউরিক অ্যাসিড জারক। সো এখানে আমার যেটা হয়, আমার একটা জারক বিজারকের বিক্রিয়া হয় সেকেন্ড লাইনে। এখানে আমার যেটা হয়, একটা জারক বিজারক বিক্রিয়া হয়, এখানে ব্রোমিন তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড হয় আর পানি হয়। ঠিক আছে, এই হচ্ছে NaBr। তাহলে NaBr এর সাথে সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড বিক্রিয়া করলে তোমার উৎপন্ন হবে বেসিক্যালি Br হয়ে যাবে ব্রোমিন, সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড। ওকে, কেউ যদি খাতায় তুলতে চাও তুলতে পারো, স্ক্রিনশট নিলে নিয়ে নাও, আমি 10-15 সেকেন্ড পর মুছে দিব। এবার আসো NaI। NaI যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখনও সেম ঘটনা, HI হয়। HI হওয়ার পর আবার HI বিক্রিয়া করে আয়োডিন তৈরি করে। এই পর্যন্ত ঠিক ছিল। প্রবলেমটা বাধাই দিছে আয়োডিন তীব্র সক্রিয়। আয়োডিন আবার সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করবে। ঠিক আছে, আর আয়োডিন পরিণত হবে তোমার I-। তো যাই হোক, কিন্তু এরপরেও
বিক্রিয়া চলতে থাকে। আয়োডিন আবার সালফারের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, বিক্রিয়া করে H2S এ পরিণত করে, মানে পানি থাকে আর কি, আমি সমতা করলাম না। সো এখানে ওরা চাইছে যে কোনটা সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার উৎপন্ন করে। অ্যাকচুয়ালি HI আর সালফারিক অ্যাসিডের বিক্রিয়াটা আমি একবারে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, HI আর সালফারিক অ্যাসিড এদের বিক্রিয়ায় প্রথমে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সালফার আর হচ্ছে তোমার আয়োডিন আর পানি, এটা হচ্ছে প্রথমে উৎপন্ন হয়। পরে HI আবার সালফারের সাথে বিক্রিয়া করে, সালফারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে H2S আর আয়োডিন। তার কারণ HI একটা তীব্র বিজারক। সো সালফারের যে সর্বনিম্ন জারণ অবস্থা সেইখানে সালফারকে পৌঁছায় দেয়। সো অ্যাকচুয়ালি এটা অ্যান্সার আরেকবার বলেন এই শেষ লাইনটা। শেষ লাইনটা সেটা হচ্ছে HI একটা তীব্র বিজারক, সে সালফারের যেটা সর্বনিম্ন জারণ অবস্থা, দেখো সালফারের এখানে জারণ সংখ্যা কত ছিল, +6, যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করলো মানে HBr এর সাথে, তখন উৎপন্ন হলো সালফার ডাইঅক্সাইড, প্লাস জারণ সংখ্যা হলো 6 থেকে কমে +4। যেহেতু HBr মৃদু বিজারক ছিল, সে বেশি জারণ সংখ্যা কমাইতে পারে না, কিন্তু HI হচ্ছে তীব্র বিজারক, সে জারণ সংখ্যা একেবারে লোয়েস্টে নিয়ে যাবে। তাহলে সালফারের সর্বনিম্ন জারণ সংখ্যা হওয়া পসিবল -2, তাহলে সে সালফার H2SO4 কে বিজারিত করে বা সালফারকে বিজারিত করে +6 থেকে একেবারে -2 তে নিয়ে যায়। এখন তোমাদের যেটা বলছে সালফার উৎপন্ন করে, সালফার আসলে মাঝের ধাপে উৎপন্ন হয়, ফাইনালি এটা H2S এ পরিণত হয়। তো এই কোশ্চেনটাও যে পুরোপুরি ঠিক তাও না, কিন্তু অন্য কারো সালফার উৎপন্ন করার অ্যাবিলিটি নাই, সেই হিসাবে এটার অ্যান্সার NaI হবে। এটার যদি কেউ বলো যে এটার অ্যান্সার আমি জানবো কি করে, এটা এই যে এখন জানলা এটুকুই যথেষ্ট। এটা নরমালি তোমাদের জানার কথা না, এত ডিটেলস আমরা তোমাদের শিখাই না, বা অত শেখানোর চেষ্টা করি আর কি, কিন্তু ওই পর্যন্ত আসলে যাওয়া হয় না। একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা যেখানে আছে সেটা একটা, আগে যা লিখছো এটার দরকার নেই, এটা বেশি আর কি হেবিজিবি হয়ে গেছে, এটা আর কি বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে যেভাবে বিক্রিয়াটা লেখা আছে এভাবে লেখা থাকলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি 3 অধ্যায়ের আর কোনো প্রবলেম পাই নাই, ঠিক আছে। দাদা আমার একটা কোশ্চেন আছে। আমার কাছে যে কয়টা আসছে সেই এই কয়টাই আমার জন্য, বলো। এই যে ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা, 18-19 একটা প্রশ্ন আসছিল, লিথিয়াম প্রশ্ন? এবং নিয়নের মধ্যবর্তী একটি মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তি ও সমূহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ভালো কোশ্চেন, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমি ভুলে গেছিলাম, এটা বলতেছি আমি, তাহলে এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, শোনো, তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে যে অ্যাটলিস্ট যদি লাস্ট 5 বছরের কোশ্চেন গুলো একটু মাথা খাটায় অ্যানালাইসিস করো, তাহলে ডিউর কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবা। ওরা মুখস্থ কোশ্চেন কিন্তু খুব কম দেয়, ঠিক আছে, ওদের মুখস্থ কোশ্চেন দেওয়ার টেন্ডেন্সি খুব কম। ওরা যেসব কোশ্চেন দেয় সেগুলো হচ্ছে তোমাদের বেসিকটাকে ওরা টেস্ট করে, যে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার কিনা। আমি তোমাদের একটা টেস্ট দিই, 400, 700, 1200, 1800, 70,000, আর কত দিব, 15,000। এটা হচ্ছে একটা পরমাণুর আয়নীকরণ শক্তির সিরিয়ালি, এটা প্রথম আয়নীকরণ শক্তি, এটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এটা তৃতীয় আয়নীকরণ শক্তি, এটা চতুর্থ আয়নীকরণ শক্তি, এটা পঞ্চম, এটা ষষ্ঠ। এইটা দেখে পরমাণুর বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস বলতে হবে। পরমাণুটা একটা পি ব্লক মৌল, আর কোনো অপশন নেই, বলো। একটা পি ব্লক মৌল, তার 6টা আয়নীকরণ শক্তি দেওয়া আছে, এইটা দেখে তোমার পরমাণুর বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস বলতে হবে।
পি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, শিওর? 4টা। বুঝে বলো। না, পঞ্চম ইলেকট্রনটা বের করতে সবচেয়ে বেশি শক্তি লাগতেছে, আর ওর আগেরটাই কম, এজন্য তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি দাঁড়াচ্ছে? 2p4। আবার ভুল বললা। পি অরবিটালের আগে এস থাকে না, 2p4 না, না, শুধু পিটা বলছে। ns2 np2। ক্লিয়ার সবার কাছে? দাদা বুঝি নাই। বোঝো নাই তাই তো? শোনো, আয়নীকরণ শক্তির বেলায় একটা আয়নীকরণ শক্তি যেটা অস্বাভাবিক রকম বেশি, সেটার ব্যাখ্যা কি বলতো? আয়নীকরণ শক্তি কখন অস্বাভাবিক রকম বেশি হবে? অরবিটালটা stable অবস্থায় থাকলে যখন সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, ঠিক আছে? তার মানে দেখো, 4টা ইলেকট্রন বের হওয়ার পর সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, তার মানে তার বহিস্তরের ইলেকট্রন হচ্ছে 4টা। তাহলে বহিস্তরে 4টা ইলেকট্রন হইলে একটা পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন হইতে পারে? ns2 np2। এবার কি ক্লিয়ার? জি দাদা। এবার তোমাদের পরীক্ষা যে কোশ্চেনটা আসছিল ওইটা আবার নিজেরা সলভ করে নিও, মানে ওইখানে কোশ্চেনটা দেখে নিজেরা সলভ করো। এখন কোশ্চেনটা দেখে কিভাবে সলভ করতে হবে সেটা আশা করি ধরতে পারবা। আর আবার বলতেছি সবার জন্য, এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এখান থেকে কোশ্চেন আসবে মাস্ট, ঠিক আছে? তো 3টা জিনিস, বাম থেকে ডানে বাড়ে, বাম থেকে ডানে বৃদ্ধি পায়, বাম থেকে ডানে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে উপর থেকে নিচে হ্রাস পাবে, বাম থেকে ডানে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে উপর থেকে নিচে হ্রাস পাওয়া। এই 3 গ্রুপে কারা আছে? এই গ্রুপে আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। কোন কোশ্চেন করবা? করে ফেলতে পারো, আমি লিখতে লিখতে অ্যান্সার দিব, ঠিক আছে? এই গ্রুপে বাম থেকে ডানে বাড়বে, উপর থেকে নিচে হ্রাস পাবে। তোমাদের স্পেসিফিক্যালি মনে রাখতে হবে ব্যতিক্রম গুলো। এখানে 2 সেট ব্যতিক্রম আছে, বেরিলিয়াম গ্রেটার দ্যান বোরন, ম্যাগনেসিয়াম গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে পূর্ণ নীতির কারণে। আর নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন, ফসফরাস গ্রেটার দ্যান সালফার, এটা হচ্ছে অর্ধপূর্ণ নীতির কারণে। এই হচ্ছে আমার 2 সেট ব্যতিক্রম, টোটাল 4 সেট, 2 2 4। ইলেকট্রন শক্তির একটাই ব্যতিক্রম, ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন, তড়িৎ ঋণাত্মকতার কোনো ব্যতিক্রম নাই। এই হচ্ছে তোমার টোটাল আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। আর এদের উল্টাটা যেটা, উল্টোটা হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আর ধাতু ধর্ম। আকার বা ব্যাসার্ধ আর ধাতু ধর্ম, এই দুটো হচ্ছে এদের উল্টা। উপর থেকে নিচে বাড়বে, বাম থেকে ডানে কমবে। লাস্ট একটা জিনিস, তোমাদের ব্যাসার্ধ রিলেটেড কিছু ঝামেলা পাইছে, এটা আসলে খুব ইজি। ব্যাসার্ধ রিলেটেড ঝামেলা কি হইতে পারে? Na প্লাস নিয়ন, F মাইনাস আর Mg2 প্লাস, কার আকার সবচেয়ে ছোট হবে এই 4টার মধ্যে? Mg2 প্লাস, কারণ ক্যাটায়ন। সবার ভাই, ওর প্রোটন প্রোটন সমান, সংখ্যা সবচেয়ে বেশি। সরি মানে সবার ইলেকট্রন সমান, তাহলে সবার ইলেকট্রন সমান হলে যার প্রোটন বেশি তার আকার সবচেয়ে ছোট হবে, কমন সেন্স যেটা, ঠিক আছে? সবার ইলেকট্রন সমান, তার মানে যার প্রোটন বেশি তার আকার সবচেয়ে ছোট হবে। এটা হচ্ছে ব্যাসার্ধের ব্যাখ্যা। ব্যাসার্ধ থেকে এইটাই সবচেয়ে বেশি আসে, যে একই ইলেকট্রন বিশিষ্ট একাধিক পরমাণু। আর বাকি, আর এইটা বাদে অন্য কিছু আসলে তো সেটা আমাদের এই ছকের মধ্যেই পড়বে, ঠিক আছে? 3 অধ্যায় নিয়ে আর কারো কোনো কনফিউশন? আমার আর মনে পড়তেছে না। স্যার, ভাই ওই বলে ফেল। কোন সিলভার হ্যালাইটটি ক্রিম বর্ণের আর ওই সূর্যালোকের ওটা এই উপস্থিতিতে চ্যাপ্টারের কোশ্চেন না, ওটা ইসের কোশ্চেন, ওটা 2 অধ্যায়ের কোশ্চেন, আয়ন শনাক্তকরণ।
স্যার 15 বলে 16 সালে কোশ্চেন আছে, বলে ফেলো। মানে ওই যে নিম্নের কোন যৌগটি সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে? এটা ও হচ্ছে ভালো কথা, এটা ইথানল। আমি বলতেছি এটা মুখস্থ কোশ্চেন, এটা হচ্ছে যার গলনাঙ্ক বেশি সেটা, এটা অ্যান্সার করা সম্ভব না। কমন সেন্স থেকে দিতে পারো যে CH3COOH ডাইমার গঠন করে তাই এটা গলনাঙ্ক বেশি হবে, বাট এটা আন্দাজে বলা পসিবল না। এরকম কোশ্চেন আমি তো বলতেছি, এরকম দুই একটা মুখস্থ বা আলতু ফালতু কোশ্চেন হুটার 2-1 বছর চলে আসে, এটা কিছু করার নেই। পরীক্ষার হলে মাথায় আসলে দিবা, না হলে বাদ। ভাইয়া শক্তিশালী যার হাইড্রোজেন বন্ধন পোলারিটি গঠন বেশি করে তা মানে সে হচ্ছে যার বেশি। গলনাঙ্ক বেশি। কিন্তু এমন যদি হইতো, এমন যদি কোশ্চেন করে যে নিচের কোনটার গলনাঙ্ক বেশি, দেখো কোশ্চেনটা যদি এমন হয়, আমি 4টা অপশন দিলাম, NH3, PH3, ASS3, SbS3। নব আসো? জি দাদা। বললো এদের মধ্যে গলনাঙ্ক বেশি কার? সবচেয়ে বেশি অ্যামোনিয়া। ফাইন, এখন এদেরকে তুমি গলনাঙ্কের ক্রম অনুসারে সাজাও, ঊর্ধ্ব বা অধ যে কোনো একটা হইলেই হবে। সবচেয়ে বেশি অ্যামোনিয়া, সব থেকে বেশি তারপর অ্যামোনিয়া, তারপর SbH3, তারপর তারপরে SH3, তারপর PSH3। থ্যাংক ইউ। ইয়াসির আরাফাত আসো? জি ভাইয়া। এটা ব্যাখ্যা করতে পারবা কেন এরকম হইলো? ভাই ওই NH3 হচ্ছে হাইড্রোজেন বন্ড গঠন হয় সেই জন্য, আর হচ্ছে তারপরে আর 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 বাকিগুলোর ক্ষেত্রে তো সাধারণ নিয়ম যে সাধারণ নিয়মটা কি? নিচের দিকে গেলে হচ্ছে গলনাঙ্ক হ্রাস পায়, মানে সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। হুম, সমযোজী ধর্ম বৃদ্ধি পায় হচ্ছে আয়নিক যৌগের জন্য। হ্যাঁ, ওইটা দিয়েও বলতে পারো। ফাজানের নীতিও হেল্প করে, কিন্তু এখানে হচ্ছে ফাজানের নীতি অতটা কাজ করে না, তার কারণ কি এখানে কেউ আয়নিক না, এখানে চারটাই সমযোজী। তো হ্যাঁ, নিচের দিকে গেলে আয়নিক ধর্ম বাড়ে, সেই হিসাবে গলনাঙ্ক বেশি। ফাজানের নীতি দিয়েও ব্যাখ্যা করা যায়। অন্য একটা ব্যাখ্যা আছে, যেহেতু তিনটাই সমযোজী, এখানে ব্যাখ্যাটা হচ্ছে যার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সবচেয়ে বেশি। আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সবচেয়ে বেশি এটার কারণ হচ্ছে যার আকার বড়। তো ফাজানের নীতিও এটাকে সমর্থন করে। তুমি যদি ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা দাও তাহলে রিটেনে লিখলে একটু ভুল হবে, কিন্তু MCQ তে অ্যান্সারটা খুব মিলে যাচ্ছে। ফাজানের নীতি অনুসারেও যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে, কিন্তু অ্যামোনিয়া আগে চলে আসতেছে বিকজ অফ হাইড্রোজেন বন্ড। এরকম যদি দেওয়া হয় তাহলে আমরা পারবো, আমাদের পারা উচিত। কিন্তু যদি দুম করে 3টা যৌগ এনে বলে কোনটার হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী, ওইটা আন্দাজে বলা পসিবল না। হাইড্রোজেন বন্ধন শক্তিশালী হওয়ার কোনো ক্রম আমরা শিখি না। কিন্তু 2টা যৌগ দিয়ে যদি বলে যে কোনটার গলনাঙ্ক বেশি, তার মধ্যে একটাতে হাইড্রোজেন বন্ধন আছে অন্যটাতে নাই, স্বাভাবিকভাবে সেটা আমাদের পারা উচিত। ভাইয়া আর যার কোনো পোলারিটি প্রবলেম? বেশি হবে তার হাইড্রোজেন বন্ধনও বেশি শক্তিশালী হবে না? হ্যাঁ, যার পোলারিটি বেশি হবে তার হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী হবে, কিন্তু এটা জৈব যৌগের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা শুধু অজৈব যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তাও সম্পূর্ণ প্রযোজ্য না। পানি পোলারিটি HF এর থেকে কম, কিন্তু পানির গলনাঙ্ক HF থেকে বেশি, সব ক্ষেত্রে প্রযোজ্য না। এটা জানো, পানির গলনাঙ্ক HF থেকে জি বেশি, ভাইয়া। সো জি সব ভাইয়া। ক্ষেত্রে এটা প্রযোজ্য না। হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে আমি তো বলছি, মুখস্থ করা ছাড়া এটা আসলে ব্যবহার করা ডিফিকাল্ট। আর কারো কোনো কনফিউশন 3 অধ্যায় থেকে? S2 মাইনাস এ ইলেকট্রন সংখ্যা কয়টা? কি? S2 মাইনাস ইলেকট্রন সংখ্যা কয়টা? বলো কয়টা? এটা এই বয়সে কেউ 18টা। জিজ্ঞাসা করে? হ্যাঁ। দাদা কিন্তু অ্যানসার 34টা ছিল, এই প্রবলেমটা কারণে জিজ্ঞেস করলাম। কোন বইতে অ্যান্সার 34টা ছিল? আর কোশ্চেন কি ছিল সেটা তো আমার বলা লাগবে। আর কারো কোনো কনফিউশন? জি দাদা। নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? দাদা ওইটা তো মানে চার রকম গ্রুপ থেকে ছিল, যে ব্যারিয়াম সালফেট, লেড সালফেট, লেড কিছু করার নেই। PbSO3 আর হচ্ছে Na2SO4। তা এইটা দাদা কিভাবে এটা আমি হিসাব করে? আসতেছি। এটা আলাদা কোশ্চেন, এটা তোমাদের সিলেবাসে নাই, এটা আমাদের সময় ছিল। এটা আমি একটু পরে বলতেছি, এটা এই চ্যাপ্টার রিলেটেড না, এটা শনাক্তকরণ রিলেটেড, আমি আসতেছি। ও আরেকটা জিনিস, কোনটি দ্রবণীয়? ঠিক আছে, এরকম যদি আসে গ্রুপ 1 এর সবাই দ্রবণীয়, ঠিক আছে, গ্রুপ 1 এর 99% যৌগ দ্রবণীয়।
তো অপশনে যদি গ্রুপ 1 থাকে চোখ বন্ধ করে গ্রুপ 1 অ্যান্সার দিবা। গ্রুপ 1 এ 99% লবণ বা যৌগ দ্রবণীয়। এটা মাঝে মাঝে দেয় যে নিচের কোনটি দ্রবণীয়, এর মধ্যে একটা গ্রুপ 1 মাস থাকবেই, তাইলে গ্রুপ 1 এর অ্যান্সার হবে। আর যদি অন্য কিছু থাকে তাহলে বলা পসিবল, আন্দাজে কেমনে বলবা, ফাজানের নীতি ছাড়া আর কি। আর ফাজানের নীতি দিলে তো পারা উচিত, কিন্তু র্যান্ডম যদি 4 গ্রুপ দেয় যে নিচের কোনটা দ্রবণীয়, তাহলে দেখবে একটা গ্রুপ 1 থাকবেই। গ্রুপ 1 এর 99% লবণ, মানে গ্রুপ 1 এর প্রায় সবাই দ্রবণীয়। 90% 99% দিস ইজ ম্যাথমেটিক্যাল, তোমাদের জন্য সবাই প্রায় সবাই দ্রবণীয়। আর কোনো কোশ্চেন? জি দাদা। দাদা প্রোসম অক্সাইড দাদা কোন কোন গ্রুপের মৌলগুলো নরমালি তৈরি করে, এটা কি বলা যায়? তা জানি না, প্রোসম অক্সাইড এই 3টা, এবার তুমি হিসাব করে নাও। আর একটা আছে কিন্তু এটা মনে পড়তেছে না আমার। এই 3টা হচ্ছে প্রোসম। পানিও তো প্রোসম দাদা। দাদা পানি অ্যাকচুয়ালি Li2O পানি ওইটা প্রোসম, কি ঠিক আছে। দাদা আর আছে Li2 কি প্রশম না ক্ষারীয়র মধ্যে পড়ে? Li2O Li2O না LiO2? Li2O Li2O অ্যাকচুয়ালি ক্ষারীয়ই হওয়ার কথা। Li এর আবার চার্জ ঘনত্ব অনেক বেশি, তো সে তো আবার সবকিছুতে ব্যতিক্রম দেখায়, আন্দাজে বলতে পারতেছি না। নিয়ম অনুযায়ী মানে Li2O ক্ষারীয়, কোনো কনফিউশন নাই, LiOH গঠন করে। কেন, কোশ্চেন কি ছিল? ভালো মতো কোশ্চেন দেখো। LiO2 বলে একটা অক্সাইড আছে, লিথিয়াম পার অক্সাইড, এটা ব্যতিক্রম, সরি লিথিয়াম সুপার অক্সাইড। Li2 সরি ভুল বলছিলাম। LiO2 না, হ্যাঁ Li2 LiO2 তোমাদের জানার কথা না, এটা লিথিয়াম সুপার অক্সাইড, এটা ধর্ম ব্যতিক্রম। নাকি নিরপেক্ষ? শিওর না, ধর্ম ব্যতিক্রম এইটুক মনে আছে, নিরপেক্ষ নাকি সেটা ঘাটাঘাটি করে বের করতে হবে, সব কি আমি মুখস্থ করে রাখছি নাকি। কিন্তু LiO2 যেটা গ্রুপ 1 এর, ওইটা ক্ষারীয়, ওটা নিয়ে কোনো কনফিউশন। আর কোনোটা? দাদা ভাই একটা প্রশ্ন পাইছিলাম, বলো, শুনতেছি। Li2O নিরপেক্ষ অক্সাইড, এটা একটা ভার্সিটিতে আসছিল যেন, কবে সালটা মনে নেই ঠিক। শোনো, ডিউর কোশ্চেনের বাইরে অন্য কোনো কোশ্চেন কোথায় আসছে ওইটা নিয়ে কোনো গবেষণা করার প্রয়োজন নাই, ঠিক আছে? ওরা কোনো স্ট্যান্ডার্ড কোশ্চেন বাকিরা ওইভাবে মেনটেন করে না, তো ওইগুলো কোথায় আসছিল ওইটা নিয়ে গবেষণা করতে যে নর্মাল বেসিক কোশ্চেন ভুল করে আইসো না। অন্য কিছু? ভাই NO2 একটি মিশ্র অ্যানহাইড্রাইড, মানে কোনটি হ্যাঁ, মিশ্র অ্যানহাইড্রাইড? উত্তর দিছিল Na2, এটা বুঝিনি। এটা বুঝতে হবে, তাই তো? তাহলে অ্যান্সারটা হচ্ছে এই NO2 যোগ পানি ইকুয়াল টু HNO2 প্লাস HNO3, এই হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড। দাদা পানীয় পশম অক্সাইড না? তাই তো জানতাম। আচ্ছা তবে সেটাই। তবে একটা ঝামেলা আছে, যদি তুমি ব্রনস্টেড লাউরি মতামত বলো তাহলে কি মতবাদে যাও, তাহলে পানি বোধন একটা আছে, কিন্তু অক্সাইড হিসাবে প্রশম কিন্তু যৌগ হিসাবে উভধর্মী। কোশ্চেন চেক করে নি। ফুটন্ত অবস্থায় পানি কি মানে নিরপেক্ষ থাকে নাকি সামান্য অম্লীয় হয়ে যায়? উত্তপ্ত অবস্থায় পানি, উত্তপ্ত অবস্থায় হচ্ছে ইয়ে তোমার উত্তপ্ত অবস্থায় K ইন্টু কেবি গ্রেটার দ্যান 10⁻⁻14 হবে, মানে H প্লাস ইন্টু OH মাইনাস। উত্তপ্ত অবস্থায় H প্লাস ইন্টু OH মাইনাস, এটা গ্রেটার দ্যান 10⁻14 হবে। সো অম্লীয় ধর্ম বাড়বে না ক্ষারীয় ধর্ম বাড়বে? এটাকে স্পেসিফিক ভাবে পানি বলা আছে না অন্য কিছু বলা আছে? বলা আছে যে ফুটন্ত অবস্থায় পানির পিএইচ কত, মানে প্রশ্নটা হচ্ছে সেরকম। আচ্ছা, ফুটন্ত অবস্থায় সেটা যদি মিনারেল ওয়াটার হয় তাহলে ওটার পিএইচ 7-এর চেয়ে কম হবে, কিন্তু যেটা আমরা বিশুদ্ধ পানি বলি ডিস্টিলড ওয়াটার, ওইটার পিএইচ 7ই থাকার কথা। মিনারেল ওয়াটার হলে আয়নগুলো থিতায় পড়তে থাকে, এই জন্য আস্তে আস্তে অম্লধর্মী হইতে থাকে। কিন্তু নর্মাল যেটা ডিস্টিলড ওয়াটার, উত্তপ্ত অবস্থায় H প্লাস এবং H2O একই আকারে ভাঙবে, সো ওভারঅল পিএইচ 7ই থাকবে। ডিউর কোশ্চেন? না দাদা, এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি।
তাহলে মাথা ঘামায় লাভ নেই, অন্য জায়গায় ফোকাস দাও। আর কিছু? স্যার ব্যাসার্ধের সঠিক ক্রম নিয়ে একটা কোশ্চেন ছিল। করে ফেলো। এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, তারপরে সোডিয়াম আয়ন আর নিয়নের আছে। তা নিয়ন তো এখানে দ্বিতীয় পর্যায়ে সমস্যা মনে হয়। কোথায়? এটা হচ্ছে সব থেকে বড় ব্যাসার্ধ, সেটা দেওয়া আছে, তাই এটা কি ঠিক হবে? হ্যাঁ, ব্যাসার্ধ নিয়নের সবচেয়ে বেশি হবে না? ম্যাগনেসিয়াম এটা দ্বিতীয় 2+। পর্যায়ের না? আর দ্বিতীয় পর্যায়ের হিসাব সোডিয়াম আর করে একটু আগে আমি কি ম্যাগনেসিয়াম। বুঝাইলাম তাহলে? এদিক তাকাও। সব কয়টার ইলেকট্রন আছে 10টা করে। এটার প্রোটন 12টা, এটার 11টা, এটার 10টা। তাহলে যার প্রোটন বেশি তার আকার সবচেয়ে ছোট। আর নিয়ন দ্বিতীয় পর্যায়ের ছিল, কিন্তু ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার পর এরাও দ্বিতীয় পর্যায়ে হয়ে গেছে, এরাও তো আর এখন তৃতীয় শক্তি স্তর এদের নাই। জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? জি দাদা। দাদা অ্যালডিহাইড কিটোন দাদা হাইড্রোজেন বন্ধন দেয় না কেন? জৈব যৌগের কোশ্চেন পরে, আজকে ফার্স্ট পেপার, শুধু ফার্স্ট পেপারই শেষ করতে পারতেছি না। আর কোনো কোশ্চেন? জি দাদা, এখানে বলছে যে বলো। নিম্নের কোন অণুগুলো সবগুলো পরমাণু একই সমতলে নয়? অপশন দিছে ও হচ্ছে আচ্ছা, ভালো কোশ্চেন। একটু ওয়েট করো। সংকরণের এই জিনিসটা একটু তোমাদের বলে দিই। sp আর sp2 সংকরণ, এই দুইটা হচ্ছে একই সমতলে থাকে, বাকিগুলো কেউ একই সমতলে থাকে না। ঠিক আছে? sp আর sp2 এই দুইটা হচ্ছে একই সমতলে থাকে, একটা সরলরৈখিক আর একটা হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার। একই সমতলে থাকা মানে সোজা বাংলা, তুমি যেটা খাতায় আঁকতে পারবা সেটা হচ্ছে একই সমতলে থাকে। তুমি খাতায় ত্রিভুজ আঁকতে পারো, তুমি খাতায় সরল রেখা আঁকতে পারো, কিন্তু তুমি একটা খাতায় চতুস্তলক বা পঞ্চভুজ আঁকতে পারো না। ঠিক আছে? ওইটা আঁকতে গেলে তোমার একটা হাত হিডেন লাইন হয়ে যায়। সো sp আর sp2 এই দুইটা মনে রাখবে একই সমতলে থাকে, অন্য কিছু হলে একাধিক সমতল। ক্লিয়ার? জি দাদা। অন্য কোনো কোশ্চেন? দাদা কোন আয়নটি অম্লীয় মাধ্যমে সালফাইড হিসেবে অধক্ষিপ্ত করা যায় না? প্রশ্ন ছিল। জানার কথা না, এটা পরে আসতেছি। অধক্ষেপ তো দ্বিতীয় অধ্যায়, আমি দ্বিতীয় অধ্যায় স্কিপ করছি, 3 অধ্যায়ে থাকো না। আর কোনোটা? ওকে, দাদা মনে আকরিক পড়লো কি বললো। যুক্ত করা লাগবে? হ্যাঁ, আকরিক আকরিক ডিউর জন্য লাগবে না, ওটা বুয়েটের জন্য যে লিস্ট দিছি সেটা। ডিউ সিলেবাসের বাইরে কোশ্চেন করতেছে না রিসেন্ট টাইম, আশা করা যায়। দাদা ওই ইথানোয়িক অ্যাসিড আর বেনজোয়িক অ্যাসিডের অ্যাসিডিটিটা একটু উল্টাপাল্টা লাগতেছে, একটু ব্যাখ্যা করলে ভালো কারটা হয়। ইথানোয়িক অ্যাসিড আর বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিডের কে এর মান বেশি, মানে বেনজোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড থেকে বেশি অম্লীয়। কিন্তু এটা জৈব যৌগের কোশ্চেন, আজকে জৈব যৌগ টাইনে না, আমি শুধু কালকে ফার্স্ট পেপার পরীক্ষা, আজকে শুধু ফার্স্ট পেপার নিয়েই হোক। ঠিক আছে? আচ্ছা, অধ্যায় 4-এ খুব ইন্টারেস্টিং কয়েকটা কোশ্চেন আছে, জাস্ট তোমাদের কোশ্চেন গুলো বলে দিই, তারপর আশা করি অধ্যায় 4-এ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। অধ্যায় 4-এ একটা কোশ্চেন দিছিল ডিউ খুব রিসেন্ট টাইমে, সেটা হচ্ছে এই একটা কোশ্চেন দিয়ে তোমাদের আমি অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিয়েছি। কোশ্চেনটা ছিল এরকম, 2NO + Cl2 = 2NOCl, এটা ছিল কোশ্চেন, বিক্রিয়া। এরপর বলে দিচ্ছে কেপি এর মান বলছে হচ্ছে 1.9 × 10⁻², 2 না 3 সরি, এটারও বলছে কেপি এর মান পার অ্যাটম, একক না দিলেও কিছু যায় আসে না। এখন ওরা আমাকে বলছে এখানে সবাই গ্যাসীয়, যা দেখতেছো সব গ্যাসীয়। এখন ওরা আমাকে বলছে কেসি এর মান কত। তো স্বাভাবিকভাবে এটা ক্যালকুলেটর ছাড়া করবা কেমনে? এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। সম্ভব হইতো না যদি ওদের অপশন গুলো তোমরা একটু কেয়ারফুলি দেখতা। তুমি ওদের অপশন গুলো দেখো, এ নাম্বার অপশন, এটার পাওয়ার হচ্ছে 10⁴ সামথিং ইনটু, বি নাম্বার অপশন, এটার পাওয়ার হচ্ছে 10⁻3, সি নাম্বার অপশন, এটার পাওয়ার হচ্ছে 10⁻3, আর ডি নাম্বার অপশন, এটার পাওয়ার হচ্ছে 10⁻³
ঠিক আছে? আচ্ছা আমি পুরোটাই লিখি। 4.6 এখানে আছে, উত্তরই খালি বারবার বন্ধ হয়ে যায়। 5.9 এটা হচ্ছে 10.2 আর এটা হচ্ছে 3.2। এই ধরনের কোশ্চেন আসলে কি করবা? ক্যালকুলেটর ছাড়া এত বড় একটা ক্যালকুলেশন আগেই বাদ দিবা না। প্রথমত হচ্ছে এই ক্যালকুলেশন গুলো একটু শেষে করবা। আর সমস্যা যেটা সেটা হচ্ছে আগেই বাদ দিবা না, মানে আগেই পারি না বলে ছেড়ে দিবা না। ওরা অনেক সময় পাওয়ার দিয়ে বুদ্ধি খাটায়, এটা ফিজিক্সে প্রচুর পাবা। ফিজিক্সে দেখবে কি একটার পাওয়ার দিচ্ছে 40, একটা 30, একটার 20, একটার 10, এরকম মানে পাওয়ার গুলোর মধ্যে অনেক গ্যাপ থাকে। সো তুমি হয়তো মনে করতে পারো ক্যালকুলেশন দেখে এটা ক্যালকুলেটর ছাড়া টাফ হবে বা অনেক সময় লাগবে দেখে তুমি বাদ দিয়ে দিলা, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় তো এটা শুধু পাওয়ারটা ক্যালকুলেট করলেই চলতো। যদি এটা পাওয়ার ক্যালকুলেট করে যাচ্ছে না, কিন্তু এমনও অনেক ওরা কোশ্চেন দিবে যেটা শুধু পাওয়ারটা ক্যালকুলেট করলেই চলতো, এই পাশের মানগুলো আসলে কোনো ম্যাটার করতো না, এরকম কোশ্চেনও ওদের প্রচুর আছে, বা এটা মাঝে মাঝেই দেয়। সো এইটা একটু চেক করবা যে এই ধরনের ম্যাথ গুলাতে আসলে অপশন গুলো দিকে একটু ভালো মতো তাকাবা। অনেক সময় অপশন সার্চিং দিয়ে অ্যান্সার বের করা দেয়, মানে অপশন চেকিং, সরাসরি অঙ্ক করা লাগে না। ডিউর এটা একটা ভালো টেকনিক যে 4টা অপশন আছে, অপশন তুমি চেক করার সুযোগ পাচ্ছ। রিটেন হলে তো এটা পাইতা না, ঠিক আছে? রিটেনে ওরা সচরাচর এরকম কোনো প্রবলেম দিবে না, গতবারের কোশ্চেন তো তোমরা দেখছোই। তাহলে এখন আসো, এটা ডেলেন কত? -1 ডেলেন -1, তাই তো? তাইলে কেসি ইকুয়াল টু কি হবে? কেপি ইন্টু আরটি, এটা হচ্ছে কেসি হবে, তাই তো? তাহলে তোমার এখন গুণ করা লাগতেছে 3টা জিনিস, 1.9, 0.0821 আর 273। এই টেম্পারেচার কত দেওয়া? সরি, টেম্পারেচারের দিকে তাকাইনি। 298। যারা ছোটবেলায় ম্যাথ অলিম্পিয়াড টুকটাক করছো বড়বেলাতেও, বলো এটা শর্টকাটে ক্যালকুলেট করার ওয়ে কি? হাতে সময় খুব কম, কিন্তু এটা ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করার ওয়ে কি কেউ জানো? এটারে আমি বলে দিই, এই 1.9টাকে 2 ধরবা, 298টাকে 300 ধরবা, এবার গুণ দাও। চাইলে 0.081 এটাকেও ছোট ধরতে পারো, ঠিক আছে? বা এটা যেমন আছে তেমন রাখো, এবার গুণ দাও। তাহলে তোমাদের একটা সেকেন্ড। এখন দেখো এটা গুণ করা সম্ভব, মানে তোমার 600-র সাথে 0.0821 গুণ দিতে হচ্ছে। এটা একটু টাইমলি, মানে এটা মোটামুটি কম টাইমে পারা যায়, বা বেসিক্যালি এটার সাথে 6 গুণ দিতে হবে, ঠিক আছে? 8.21 এর সাথে 6 গুণ দিতে হবে। এটা আসলে তোমাদের মাথায় এত সহজে আসবে না, আমি একটু জাস্ট আইডিয়া দিলাম, যদি কখনো এই সিচুয়েশনে পড়ো। এইটাগুলো হচ্ছে আমরা যারা ম্যাথ অলিম্পিয়াডে ছিলাম তারা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতাম, শর্টকাটে গুণ। ওরা কম্পারেটিভলি দেখবা তোমাদের চেয়ে ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়, ওরা বেশ কিছু টেকনিক জানে, তোমরা নর্মাল অবস্থায় এগুলো জানা তোমাদের কথা না। সো কিছু করার নেই, একটা টেকনিক আমি তোমাদের শিখাই দিলাম, যদি ক্যালকুলেশনে আসে এরকম, এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট টেকনিক।
কুইক গুণ করার। বুঝাইতে পারছি? ওকে, এগুলো আমি ক্লাসে বলছিলাম, আবার রিপিট। মৌলিক বিক্রিয়া ইংরেজি হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন। এটা মানে হচ্ছে ক্রম ইকুয়াল টু আণবিকত্ব হবে, ঠিক আছে? আরেকটা আছে সার্বিক বিক্রিয়া, এটা মানে ক্রম আর আণবিকত্ব সমান হবে না। তোমাদের একটা কোশ্চেন আসছে, কত সালে আমরা মনে নেই, তারা কোশ্চেনটা বের করে নি। খুঁজে পাচ্ছি না। কোশ্চেনটা ছিল এরকম, O2 NO এটা বিক্রিয়া করে কিছু একটা উৎপাদ গঠন করে, ঠিক আছে? এটা রেটের ইকুয়েশন ছিল, রেট ইকুয়াল টু K ইনটু O ইনটু O2 ইনটু NO। তার মানে দেখো তিনটা বিক্রিয়ক রেট তিনটার উপরে ডিপেন্ড করতেছে, তার মানে ক্রম আর আণবিকত্ব সমান, তার মানে এইটা হবে মৌলিক বিক্রিয়া। আর ওইখানে আর যে কয়টা অপশন ছিল একটাতেও ক্রম আর আণবিকত্ব সমান দেওয়া ছিল না, সো বাকি একটাও মৌলিক বিক্রিয়া হবে না। এরকম একটা কোশ্চেন মেবি ছিল, মনে পড়ছে? ভাইয়া আণবিকত্বটা কি জিনিস? কোনো প্রবলেম থাকে সংক্ষেপে ছোট দিও, কি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ দাদা আণবিকত্বটা কি জিনিস? সুব্রজ্যোতি আছো? চলো কই সব নাকি হ্যাঁ দাদা স্পিকার আছে। কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। বলো। হ্যাঁ, দাদা ওই এইটার এটা বিক্রিয়া, এটার রেটের ইকুয়েশন হচ্ছে এইটা, যদি এ আর বি দুইজনের ঘনমাত্রা দ্বিগুণ করি হার কয় গুণ হবে? 4 গুণ। আচ্ছা আর কোন 4 গুণ। আর তো দাদা আচ্ছা দাঁড়াও, আসলে আমার সাউন্ডে আবার প্রবলেম হচ্ছে, আমি কারো সাউন্ডই শুনতেছি না, কেবল একটা কল আসছিল তো, দেখি এটা ঠিক করা যায় কিনা। তো ঘনমাত্রা দ্বিগুণ করলে 4 গুণ হবে। শুভ্র আছো? হ্যাঁ দাদা সাউন্ড আসতেছে বাট খুব আস্তে, 4 তোমার গুণ কথা হবে। শুনতে পাবো না। কেউ যদি কোনো অ্যান্সার দাও তাহলে লিখে দিও, সাউন্ড রিস্টার্ট না দিলে সাউন্ড ভালো পাবা না, আর এখন রিস্টার্ট দেওয়ার টাইম নেই। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমি বলে দিই। A প্লাস 2B, কেউ কোনো কোশ্চেন করে লাভ নেই, সাউন্ড আসতেছে না, কোশ্চেন থাকলে লিখে দিও।
a প্লাস 2b, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও একটা মিনিট, একটা সেকেন্ড, তোমরা আবার একটু আগের লিংকে ঢুকে যাও, তোমরা 2 মিনিট পর আবার আগের লিংকে ঢুকে যাও। আমি লিংকটা একটু ক্লোজ করতেছি, বা লিংকে ঢোকা লাগবে না, আমি ওকে ব্যাক করছি আবার। তো যেটা বলছিলাম, তোমাদের যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে এই দুইটুই ম্যাটার না, সেগুলো তো তোমরা জানো যে হার ধ্রুব মানে বিক্রিয়ার হার সে যে সবগুলো বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে এটা না। বিক্রিয়ার হারের ইকুয়েশনটা আসলে ডিসাইড করে বিক্রিয়াটার ক্রম কি বা বিক্রিয়ার হারের এই সমীকরণ। তো যখন সমীকরণ দিয়ে দিবে তখন এই সমীকরণ অনুযায়ী তোমাকে ডিসাইড করতে হবে, তোমার অন্য কিছু করার সুযোগ নাই।
এটা বলতে চাচ্ছিলাম, এটা একটা। এই দুইটা জিনিস, হার আর তোমার হচ্ছে মৌলিক বিক্রিয়া, এই দুইটাই প্রবলেম বেশি সবাই পাঠাইছে। 4 অধ্যায়ের আর কোনো প্রবলেম দাদা থাকলে বলো। আণবিকত্ব জিনিসটা দাদা একটু বলবেন? আণবিকত্ব হচ্ছে একটা বিক্রিয়া যে কয়টা বিক্রিয়া কোনো অংশগ্রহণ করে, কেবল যেটা লিখলাম A+2B এর আণবিকত্ব 3, ঠিক আছে? ক্রম কত হবে আমি জানি না, এটা তোমার বের করে দেখতে হবে, বাট এর আণবিকত্ব 3, তিনটা বিক্রিয়া কোনো অংশগ্রহণ করছে। এখন ক্রম এটা পরীক্ষা লব্ধ, এটা পরীক্ষা করে দেখতে হবে, এটার ক্রম 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, ইভেন ভগ্নাংশ হওয়া পসিবল। বুঝাতে পারছি? আচ্ছা, রেট রিলেটেড মানে 4 অধ্যায় দাদা এই যে লবণটা, এটা ক্যাটায়নিক লবণ না অ্যানায়নিক লবণ? দাদা একটু আগে কি বলছেন কিছু শোনা যায়নি, ফ্রিজ হয়ে গেছিলেন। ফ্রিজ হয়ে গেছিলাম। দাদা ক্যাটায়নিক লবণ। নেটেল প্রবলেম কি? আচ্ছা আবার বলতেছি, সমস্যা নেই। একটু আগে বলছিলাম যে তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা, ওইটাই মেবি বলছি। আর জি দাদা। ক্রোমের জিনিসটা, হ্যাঁ দাদা এখন হার যেটা আর বলতে- হাড়যুবকের উপর প্রভাবকের effect একটু বলুন না। আরেকবার। হার আর হাড়যুবকের উপর প্রভাবকের প্রভাব। হাড় আর হাড় ধ্রুবকের উপর কিসের প্রভাব? প্রভাবকের। প্রভাবকের। ওকে, বলতেছি। তার আগে এটা একটু শেষ করে নি, এটা ক্যাটায়নিক লবণ না অ্যানায়নিক লবণ? ক্যাটায়নিক লবণ। কিভাবে বুঝলাম? দাদা এখানে এইটা হচ্ছে মেইনলি যদি আমরা জলীয় দ্রবণে দিই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2CO3 হবে, তাই Very good. H2CO3 তো দুর্বল আর NaOH হচ্ছে সবল। থ্যাংক ইউ। শোনো, লবণ ক্যাটায়নিক লবণ বা অ্যানায়নিক লবণ মানে কি, কে বেশি পাওয়ারফুল। তাহলে তুমি এর অ্যাসিড আর ক্ষারটাকে আলাদা করো। এটা শক্তিশালী, এটা দুর্বল, তাহলে পাওয়ারফুল হলো কে? ক্যাটায়ন হয়েছে পাওয়ারফুল, তার মানে এটা একটা ক্যাটায়নিক লবণ। অ্যানায়নিক লবণ হইলে অ্যানায়ন পাওয়ারফুল হইতে হইতো। ক্লিয়ার করতে পারছি? ক্যাটায়নিক লবণ অ্যানায়নিক লবণ। ওকে, এবার বলতেছো হাড়ের সাথে প্রভাবকের সম্পর্ক, তাই তো? তোমাদের হাড় রিলেটেড যে সম্পর্কগুলো, এটা সব এই ইকুয়েশন থেকে সলভ করার ট্রাই করো। হাড় রিলেটেড সমস্যাগুলো এইখান থেকে সলভ করলে অনেক তাড়াতাড়ি হবে, মানে আরেনিয়াসের সমীকরণ। রাহিন আসো? জি দাদা। বলো, ধনাত্মক প্রভাবক ইউজ করলে হার বাড়ে নাকি কমে? বাড়ে দাদা। এখন এটা গ্রাফ থেকে আমাকে বুঝাও, এই সরি ইকুয়েশন থেকে আমাকে বুঝাও যে ধনাত্মক প্রভাবক ইউজ করলে হার যে বাড়ে, এটা সমীকরণ থেকে আমি কেমনে বুঝতেছি? দাদা সক্রিয় শক্তির মান কমে যায়। ভেরি গুড। ই এর মান কমে, ই এর মান কমা মানে এটার সাথে নেগেটিভ মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ই এ কমা মানে কে বাড়া। এক্সিলেন্ট। তাপমাত্রার সাথে হারের সম্পর্ক? মানে দাদা হ্যাঁ দাদা সমানুপাতিক দাদা। ডাবল ব্যস্তানুপাতিক। দেখো 1 বাই ব্যস্তানুপাতিক আবার মাইনাস, তার মানে ডাবল ব্যস্তানুপাতিক মানে সমানুপাতিক। আর কারো কোনো প্রবলেম? দাদা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে কোনটি সত্য নয় দাদা, এই ক্ষেত্রে মানে উত্তরটা কিরকম হবে? কোনটি সত্য নয়ের জন্য কোনটি অপশন গুলো তো বলা লাগবে, একটু আন্দাজে কেমনে বললি?
দাদা ওই বিক্রিয়ার হার কমে, সাম্যাবস্থা বামে যায়, বিক্রিয়ার হার বাড়ে, আর সক্রিয়ণ শক্তি ধ্রুব থাকে, এই চারটে দেওয়া। প্রবলেমটা কোথায়, মানে কোনটা নিয়ে কনফিউশন হচ্ছে, মানে কোন অপশন দুইগুলো নিয়ে কনফিউশন হচ্ছে? মানে এইখানে হচ্ছে দাদা ওই বিক্রিয়ার হার কমে ওরা উত্তর দিছে, কিন্তু এটা কিভাবে ওরা উত্তর দিল সেটা বুঝলাম না দাদা। এটা ঢাকা ভার্সিটির কোশ্চেন, এটা 17-18। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি বলছে? তাপমাত্রা বাড়লে কোনটি সত্য নয়? তাপমাত্রা বাড়লে কোনটি সত্য নয়? তাপ উৎপাদী হোক আর তাপহারী হোক, তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে। বিক্রিয়ার হারের সাথে তো তোমার ইসের কোনো সম্পর্ক নেই। কিন্তু তাপমাত্রা তাপমাত্রা বাড়লে তো পশ্চাৎমুখী হচ্ছে না বিক্রিয়া, তাহলে কি হার? পশ্চাৎমুখী হচ্ছে মানে সাম্যাবস্থা পশ্চাৎমুখী হচ্ছে, তার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কি? এগুলো তোমাদের সিলি কনসেপ্টে মিস্টেক, আমি বুঝাই দিচ্ছি, একটা সেকেন্ড ওয়েট করো। তোমরা সাম্যাবস্থার হার যে কেন গুলো, আমি অনেকবার ট্রাই করছি এই জিনিসটা তোমাদের পার্থক্য ধরাইতে। এই এই প্রবলেমটা সলভ করে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, এই যে একটা সমীকরণ, এটাও ডিউর কোশ্চেন, কত সাল আমার মনে নেই, এটা মোস্ট প্রবাবলি অনেক পুরানো, 7-8 বছর আগে। 17-18 দাদা। এটা এত রিসেন্ট না, না আমি যেটা বোর্ডে আঁকছি এটার কথা বলতেছি। না না না, এটা না, ওই দাদা প্রথমে যেটা বললাম সেটা। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, আপাতত এটা একটু সলভ করে নি। এটা হচ্ছে আদি ঘনমাত্রা এক্স আর ওয়াই এর, আর এটা হচ্ছে বিক্রিয়ার হার, ঠিক আছে? এখন তোমাকে বিক্রিয়ার জন্য ইকুয়েশন বাইর করতে হবে। বিক্রিয়ার হারের জন্য এখান থেকে একটা ইকুয়েশন বাইর করতে হবে। বা আমি যদি বলি এইটুক দিয়ে, আমি যদি বলি ক্রম কত, শুধু ক্রমটা বাইর করলেই হবে। বলো এইটুক ডাটা দেখে যে বিক্রিয়ার ক্রম কত? প্রথম ক্রমের। কিভাবে বুঝলাম? কারণ দাদা ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে তো, মানে এক্স তো কনস্ট্যান্টই আছে। রাইট, এগুলো হচ্ছে কি জানো, মানে সিম্পল মাথা খাটানোর ব্যাপার, এখানে আসলে আর অন্য কোনো অপশন নেই। এটা হচ্ছে দেখো, আমি যখন এক্স কে 3 গুণ করছি, 1 থেকে 3 গুণ করছি, তখন তোমার বিক্রিয়ার হার একের সময় যা ছিল 3 গুণ করার পরও বিক্রিয়ার হার তাই আছে। তার মানে এই বিক্রিয়ার হার এক্স এর ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। তাহলে এই বিক্রিয়ার হারের সমীকরণ কি হবে? কে ইন্টু ওয়াই। কারণ কি, যখন আমি ওয়াই কে দ্বিগুণ করছি বিক্রিয়ার হার দ্বিগুণ হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন ওরা আগেও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এগুলো হচ্ছে পরীক্ষার হলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। জাস্ট মানে নিজের উপর একটু ভরসা রাখবা, মানে যে জিনিসগুলো নিজে ঠিকঠাক মতো বুঝছো সেটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারলে ভুল উত্তর দাগায় আসবা না, উত্তর ঠিকঠাক বাইর করতে পারবা, আশা করা যায়। এবার আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দিই। সাম্যাবস্থার হার এক জিনিস না, এটা দয়া করে গুলাবা না, এটা আসলে খুব পেইন দেয়। তাপমাত্রা বাড়ালে হার বাড়ে, সে তাপ উৎপাদী হোক আর তাপহারী হোক। হার কি? হারটা হচ্ছে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন, ঠিক আছে? হার মিন্স ঘনমাত্রা বাই সময়। এবার আসো, তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী যদি হয় তাহলে কেসি কমবে, তাপহারী যদি হয় তাহলে কেসি বাড়বে, ঠিক আছে? এখন কেসি বাড়া কমা মানে কি? তুমি কেসি বাড়া কমা মানে হচ্ছে উৎপাদের পরিমাণ বাড়তেছে নাকি কমতেছে। কেসি কমা মানে উৎপাদের পরিমাণ কমে যাওয়া, কেসি বাড়া মানে উৎপাদের পরিমাণ বেড়ে যাওয়া। এই কিন্তু উৎপাদ তুমি কত সময় পাচ্ছ সেটার সাথে তো কেসি বাড়া করার সম্পর্ক নেই। হার বাড়া মানে হচ্ছে উৎপাদটা তুমি কত দ্রুত পাচ্ছ। হার বাড়া মানে উৎপাদ তৈরি হওয়ার টাইমটা কম লাগতেছে, মানে এটা হারটা রিলেটেড হচ্ছে টাইমের সাথে, কিন্তু কেসির সাথে সময়ের কোনো সম্পর্ক আছে? বলো, কেসির সাথে টাইমের কোনো রিলেশন আছে? না দাদা। তাইলে এই সিম্পল জিনিসে
ভুল করবা না, তাপমাত্রা বাড়লে সে তাপ উৎপাদী হোক আর তাপহারী হোক সব বিক্রিয়ার হার বাড়বে, কিন্তু তাপমাত্রা বাড়লে তাপ উৎপাদী বিক্রিয়ার কেসি কমবে, তাপহারী বিক্রিয়ার কেসি বাড়বে। একই কথা কেপির জন্য প্রযোজ্য। ক্লিয়ার? আচ্ছা, ভাইয়া হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে ডবল একই। ব্যস্তানুপাতিক, তাহলে হারের এখন আমি বলি অবজেক্ট হারের সাথে যে হার ধ্রুবক, হারের সাথে তাপমাত্রা যে সম্পর্ক হার ধ্রুবকের সাথেও তাই। হার আর হার ধ্রুবকের মধ্যে তাপমাত্রার সাথে আলাদা কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ডাবল ব্যস্তানুপাতিক, তাতে কি হয়েছে? তো ভাইয়া যদি অবজেক্টিভে আসে যে সম্পর্ক কি, তাহলে কি সমানুপাতিকে টিক মারবো? এরকম কোশ্চেন ওরা দিবে না। সমানুপাতিকে টিক দিতে পারো, যেহেতু একটা বাড়লে আরেকটা বাড়তেছে, কিন্তু সমানুপাতিক না। ধরো একটা জিনিস বাড়াইলে আরেকটা জিনিস বাড়ে, কিন্তু সেইটা অনেক ভাবেই বাড়তে পারে, দ্বিগুণ করে বাড়তে পারে, বর্গাকারে বাড়তে পারে, ঘনাকারে বাড়তে পারে। বাড়ে মানে বাড়ার অনেক মিনিং আছে। সো বাড়া মানে সামথিং টু দি পাওয়ার স্কোয়ার হইতে পারে, সমানুপাতিক স্কোয়ার হতে পারে, সমানুপাতিক এ হইতে পারে, সমানুপাতিক এ কিউব হইতে পারে। এই তিনটাই কিন্তু বাড়া। ঠিক আছে? সো বাড়া মানে যে তুমি সরাসরি সমানুপাতিক বলতে পারো, এটা আসলে কোনো রুল নাই। জি ভাইয়া, বুঝেছি। আর কোনো কোশ্চেন? 4 দাদা, অধ্যায় থেকে অনলি 4। না বলা থাকলে কি দাদা তাপ উৎপাদন আর তাপহারী আমরা কি বিক্রিয়া দেখে বলতে পারি কোনো? বুঝি নাই। ডেল এইচ এর মান যদি না বলা থাকে তাহলে দাদা বিক্রিয়া তাপ উৎপাদন আর তাপহারী এটা কি বলতে পারবো আমরা? না, পারবো না, এরকম কোনো কোশ্চেন ডিউ করবেও না। তোমাদের বিক্রিয়ার ডেল এইচ এর মান মুখস্থ করানোর তো ওদের কোনো দরকার নেই। বরঞ্চ ওরা যে কোশ্চেনটা দিবে একটু আগে যেটা বলবো, তোমাদের কনফিউজ করার সকল দায়িত্ব নিবে, যে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার বাড়ে নাকি কমে। এটা দেখলে কনফিউজড হইতে পারো, যে কেউ কনফিউজড হবে। অনেকেই আসো সাম্যাবস্থার হার ঘুরায় ফেলে। ঠিক আছে? যাই হোক, মানে এই জায়গা, এই কারণে আমি তোমাদের কোশ্চেন ব্যাংকটা বারবার সলভ করতে বলি। কোশ্চেন ব্যাংকের মধ্যে অনেকগুলো কনসেপচুয়াল জায়গা ক্লিয়ার হয়ে যায়, যেটা আর কি নরমালি হইতো না। 4 অধ্যায় আর কোনো প্রবলেম আছে? প্রায় 11টা বাজে, আমি 10 মিনিট জাহাঙ্গীরনগর 10 to the ইউনিভার্সিটি power দুটো minus প্রশ্ন 6 mol। আরেকবার আস্তে আস্তে, একজন একজন বলো। দাদা ওই 10 to the power minus 6 mol KOH এর দ্রবণকে 1000 গুণ পাতলা করলে pH কত হবে দাদা? প্রশ্নটা। এই কোশ্চেন আমি তোমাদের কতবার করাবো বলো? আমি তোমাদের এই কোশ্চেন করাইনি। 10 টু দি হ্যাঁ পাওয়ার দাদা, 8 এটা ওই উত্তর মিলতেছে না বলতেছি দাদা। বলতেছি 10 টু দি পাওয়ার মাইনাস 8 এম HCl, এটার pH কত? তাড়াতাড়ি, দাদা, ওই যে মানে এক্সাক্ট 10 মান to the বলতে power হবে না, minus 7 এর রেঞ্জ সাথে কত? হিসাব করে করতে হবে তো। 6 থেকে 7 এর মধ্যে, তাই তো? 10 টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ। 8 এম বা প্রায় 7, 6.989596 এরকম কিছু আসে। এবার আসো, তোমার কোশ্চেনটা কি ছিল? 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম, তারপর বলো কি? 6m KOH এর দ্রবণকে 1000 গুণ পাতলা করলে pH কত হবে? 1000 গুণ পাতলা করা মানে 1000 গুণ লঘু করা। 1000 গুণ লঘু করা মানে এখন হচ্ছে সেটা 10 টু দি পাওয়ার মাইনাস 9m KOH। তাহলে এটার pH কত আসবে? 7.0102, মানে 7.01 থেকে 7.1 এই রেঞ্জের মধ্যে। অপশন কি ছিল? অপশন ছিল হচ্ছে 5 থেকে 6, 6 থেকে 7, হবে না, 9 থেকে 10, হবে না। 8 থেকে 9, 7 থেকে 8। 7 থেকে 8 অপশনে ছিল না? হ্যাঁ, 7 থেকে 8 আছে দাদা। তাহলে তোমার অন্যগুলোতে ওটাই তো। তাকানোর কি দরকার? 7 থেকে 8 তো অপশনে আছে। এদের দাদা অ্যান্সারের সাথে মিলতেছিল না, তো ওই জন্য বলছি। অ্যান্সার যারা করে তারা যে সবকিছু জেনে করে এমন তো কিছু না, বাট তোমার তো এই অ্যান্সার জানা যে 10 টু দি পাওয়ার মাইনাস 9m KOH এটার pH কত হবে? এটা 7 এর চেয়ে সামান্য একটু বেশি হবে। pH না POH আবার সেটা দেখো। pH তাহলে অবশ্যই 7 এর চেয়ে একটু বেশি হবে। POH হবে 6.98 বা এরকম, তাহলে pH 7 এর চেয়ে একটু বেশি। তো অপশনে তো ওরা বলেই দিছে, এটা তো তোমার ক্যালকুলেটর ইউজ করারও কোনো ব্যাপার নেই, জাস্ট একটু মাথা খাটানো। 7 থেকে 8 এর মধ্যে। আর কোনোটা? আর হচ্ছে দাদা ওই একটা যৌগের pKa 3 দেওয়া আছে, তাহলে যৌগটার pH এর নিরপেক্ষ যৌগে পরিণত হবে কোনটা? তাই এই ক্ষেত্রে কি ওই 3 কি ওর মানে নিউট্রাল পয়েন্ট, মানে ওই যৌগের? না, সি এর মান কত? প্রাথমিক ঘনমাত্রা কত? কিছুই দেওয়া নেই, শুধু দেওয়া আছে একটি যৌগের pKa 3, ইহা কত pH এর নিরপেক্ষ যৌগে পরিণত হবে। সি এর মান ছাড়া আমি কেমনে বলবো? এখন দাদা K এটা এর উত্তর সাথে দিছে সম্পর্ক 3 হচ্ছে দিছে।
না, উত্তর ওরা কি দিচ্ছে সেটা ওদের ব্যাপার। ওরা জেনে উত্তর দিচ্ছে না না জেনে দিচ্ছে সেটা নিয়ে আমার কোনো দরকার আছে? আমার সম্পর্কটা কি? h প্লাস ইকুয়াল টু রুট ওভার k ইন্টু c, আবার কে এই হচ্ছে আমার সূত্র। তাহলে k এর মান হচ্ছে 10⁻³ ঠিক আছে, বুঝো? এখন c এর মান যদি আমি না জানি তাহলে দুইটা আননোন আমি কেমনে সলভ করব? c এর মান যদি আমার মানে pk 3 দেওয়া না, মানে k এর মান 10⁻³ না, হ্যাঁ দাদা। তাহলে নিরপেক্ষ হইতে গেলে আমার h প্লাস এর মান 10⁻7 আসতে হবে। বুঝতেছি না, মানে অ্যাটলিস্ট আরেকটা ডেটা লাগবে। কোশ্চেন ইনকমপ্লিট মনে হচ্ছে। কোথাকার কোশ্চেন? বললাম কোন ইউনিভার্সিটি কোশ্চেন এটা? দাদা জাহাঙ্গীরনগর। তাহলে চিন্তা করা বাদ দাও। ওদের আমি তো বলছি যে দুই একটা কোশ্চেন পাবা উল্টো পাল্টা মিনিংলেস, কিছু পাবা মুখস্থ, আর কিছু পাবা হচ্ছে একটু মানে অন্যরকম, মানে অপশন গুলো মনে হবে কাছাকাছি অপশন বা অপশন ঠিক মিলবে না। জাহাঙ্গীরনগরে এরকম 20টা বা 25টা কোশ্চেনের মধ্যে 4-5টা কোশ্চেন প্রতিবার এরকম থাকে। আর ওদের আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে ওদের কোশ্চেনের 6টা-7টা সেট হয়। কারো সেট হবে খুব সহজ, কারো সেট হবে খুব কঠিন। মানে ওদের ভর্তি পরীক্ষাটা ঠিক অ্যাকচুয়াল ভর্তি পরীক্ষার মতো না। তো ওইখানে একটা লাখের ব্যাপার থাকে, তোমার লাখ ভালো হইলে তুমি সবচেয়ে সহজ সেটটা পাইতে পারো। তাহলে ওই গ্রুপটা হচ্ছে বেশি চান্স পেয়ে যায়, এখানে কিছু করার নেই। তবে সচরাচর নেগেটিভ মার্কিং মানে পরীক্ষা অধিকাংশ যারা দেয় তারা হচ্ছে তোমার একটু মানে মাঝারি ক্লাস স্টুডেন্ট, বেশিরভাগ হচ্ছে মফস্বল বা গ্রাম থেকে আসা, ওদের সংখ্যাটা বেশি থাকে। এই কারণে হচ্ছে ভুল কম করলে মানে মার্ক খুব বেশি ওঠে না। ধরো 80-তে 45-46-এ চান্স চলে আসে, মানে 80-তে তুমি যদি 50 ক্রস করতে পারো তাহলে মোটামুটি চান্স শিওর। এটা জাহাঙ্গীরনগরে কম বেশি হয়ে আসতেছে। চেষ্টা করবা কনফিউশন গুলো বাদ দেওয়ার জাহাঙ্গীরনগরে, মানে মানে বাদ দেওয়ার বলতে এখানে নেগেটিভ মার্কিং 0.2 করে তো 5টায় একটা, মানে 50-50 চান্স গুলো নিতে পারো, বাট আন্দাজে না দাগাইলে তাইলেই হবে। 4 অধ্যায় থেকে আর কোনো কোশ্চেন? দাদা ডিউতে কত পেলে মোটামুটি কত পার্সেন্ট পরে পেলে পরে চান্স পরে পাওয়ার ওটা সম্ভাবনা? পরীক্ষা 3 দিন আগে বলবো, এখন না। এখন পড়াশোনা করো, এখন চিন্তা করবে 120-120 তুলবো, তারপরে কত পেলে সেটা আমি পরে দেখতেছি। দাদা গ্রুপ 13 সবাই কি প্রশম অক্সাইড উৎপন্ন করে? না, কোন গ্রুপেরই সবাই প্রশম অক্সাইড উৎপন্ন করে না, কোন গ্রুপে এরকম পাওয়া যাবে না। মানে দাদা এখানে একটা প্রশ্ন দিছিল প্রশম মানে যে অক্সাইড কোন গ্রুপের হাতে গোনা 2-3টা, তার আবার গ্রুপ হয় কেমনে? আর কোনটা? এখানে যে প্রশ্ন দিছিল যে কোন গ্রুপের মৌল প্রশম অক্সাইড উৎপন্ন করতে পারে, তো এখন কাদের দাদা কোশ্চেন এখানে আগে আগে সেটা কও। খুলনা ইউনিভার্সিটি। বুঝতে পারছি। অপশন কি কি? 14-15 আছে না 13-14 আছে? সেটা 13-14 আর 14-15 দুটোই আছে। তাহলে 14-15 হবে। 14-15 না, 13-14 দেওয়া। অ্যানসার ওরা কি দিছে? অ্যানসার কি খুলনা ইউনিভার্সিটির অ্যানসার নাকি যে সলভ করছে তার অ্যানসার? তুমি কেমনে জানলে যে খুলনা ইউনিভার্সিটিতে অ্যানসার 13-14 দেওয়া ছিল? উদ্ভাসের অ্যান্সার, উদ্ভাসের উদ্ভাসের অ্যানসার দিয়ে আমি কি করব? উদ্ভাস কে কোশ্চেন করছিল? এইগুলো কোশ্চেনে মিনিং হয় না, কারণ তোমার নিরপেক্ষ অনেকগুলোতেই থাকে। তবে কার্বনের অক্সাইড গুলো নিরপেক্ষ, নাইট্রোজেনের অক্সাইড গুলো নিরপেক্ষ, এই সেন্সে এটার অ্যানসার 14-15 দেওয়া যায়, অন্য কিছু না। আর কিছু? দাদা NH3 এর পিকে দেওয়া ছিল 9.2। হ্যাঁ, যে ইহা পিএইচ কত হলে পজিটিভ আয়নে পরিণত হওয়া শুরু করবে? পজিটিভ আয়নে পরিণত হওয়া শুরু করবে। পজিটিভ মাথা আসতেছে না, কোশ্চেনটা তো পাঠাইছো, আমি দেখে পরে এক সময় বলবো না। আর কোনটা মানে দাদা, কোশ্চেনটা দুই আমার কাছে অধ্যায়ের ক্লিয়ার না, কি প্রশ্ন বুঝাইতে কি চাচ্ছ? বলবো? হ্যাঁ, দাদা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন কি বলবো? দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন এখন আমি যাব। আচ্ছা, তাহলে 4 অধ্যায় আর নেই, তাই তো? দাদা কেসি তাহলে আমি খুব কম বেশি হওয়ার সাথে বিক্রিয়া দ্রুত সাম্যাবস্থায় পৌঁছানোর সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নাই। কেসি যতই বেশি হোক, কেসি যতই কম হোক, তার সাথে বিক্রিয়া দ্রুত সাম্যাবস্থায় পৌঁছাবে কিনা তার কোনো সম্পর্ক নেই। কেসি এর সাথে টাইমের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে আসি।
তোমাদের একটা কোশ্চেন, প্রায় কোশ্চেন পাইছি আমি, সেটা হচ্ছে তোমরা গ্রুপ নিয়ে খুব কনফিউশনে আছো। শোনো, আগে আমাদের লবণ শনাক্তকরণের একটা গ্রুপ ছিল, সেখানে হচ্ছে গ্রুপ 2 মানে হচ্ছে জিঙ্ক 2+, আর কে কে, সরি, গ্রুপ 2 হচ্ছে কপার 2+, এরকম কারা ছিল। গ্রুপ 3A মানে, গ্রুপ 3B তে ছিল জিঙ্ক 2+। এগুলো হচ্ছে লবণ শনাক্ত, সল্ট টেস্টের গ্রুপ। এটা পুরান সিলেবাস, এটা তোমাদের নাই। সো এই জাতীয় কোনো কোশ্চেন পাইলে এটাকে নিশ্চিন্তে স্কিপ করো। এখানে তো কোশ্চেন ব্যাংকে ওদের স্টার দিয়ে দেওয়ার কথা যে এটা পুরান সিলেবাসের কোশ্চেন, তোমাদের লাগবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে ধরো কপার 2+ যদি কখনো গ্রুপ 2A পাও, জিঙ্ক 2+ যদি কখনো গ্রুপ 3B তে পাও, এটা তোমাদের পর্যায় সারণী গ্রুপ না, এটা হচ্ছে আয়ন শনাক্তকরণের গ্রুপ। সো এই রিলেটেড যে যে কোশ্চেন আছে এগুলো সব স্কিপ করো। তারপরে অনেকগুলা কোশ্চেন পাবা যে নিচের কোনটা H2S যোগে অধক্ষিপ্ত হয়, H2S যোগ করলে অধক্ষিপ্ত হয়, এগুলো সব পুরান সিলেবাসের কোশ্চেন, এগুলো তোমাদের নাই। H2S3 এর একটা কোশ্চেন পাইছো, এটাও পুরান সিলেবাসের কোশ্চেন, যে H2S3 অন্যগুলো হচ্ছে ব্যতিক্রম কেন, এগুলো সব হচ্ছে সল্ট টেস্টের কোশ্চেন, এটা এখন তোমাদের সিলেবাসে নাই। সো এই কোশ্চেন গুলো এখন সলভ করার কোনো দরকার নেই। ক্লিয়ার? ভাই কোন সিলভার হ্যালাইড হচ্ছে ক্রিম বর্ণের, তারপরে ওইটাও কি সল্ট টেস্টের? না, ওইটা তোমাদের আছে, ওইটা সল্ট টেস্টের না, ওইটা তোমাদের আয়ন শনাক্তকরণে আছে। ক্লিয়ার? তারপরে নিচের কোনটা অধক্ষেপণকারী বিকারক, অ্যান্সার হচ্ছে H2S, এরকম কিছু কোশ্চেন পাবা। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের এখন সিলেবাসে নাই। মানে যদি পর্যায় সারণী বাদে অন্য কোনো ব্যতিক্রমিক গ্রুপ দেখো তাহলে বুঝবা ওইটা এখন তোমাদের লাগবে না। এবার আসো, তিনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, তিনটার ক্ষেত্রে বিকারক হচ্ছে AgNO3, ঠিক আছে? তিনটার ক্ষেত্রে AgNO3 যোগ করার পর অধক্ষেপ পড়ে। তো Cl মাইনাসের বেলায় AgCl হয়, Br মাইনাসের বেলায় AgBr হয়, I এর বেলায় AgI হয়। এটা হচ্ছে দধির ন্যায় সাদা কালার, এটা হচ্ছে ঈষৎ হলুদ মানে হালকা হলুদ, আর এটা হচ্ছে বাদামি, বাদামি না সরি, এটা গাঢ় হলুদ, শুধু আয়োডিন বাদামি। এই তিনটা অধক্ষেপের কালার মুখস্থ রাখবা, জানা থাকার কথা। এবার আসো, AgCl, HNO3, AgNO3 এ দ্রবণীয়, এটা শর্টকাটে মনে রাখার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। এখন আমাকে বলো কোশ্চেন কি কি ছিল এই তিনটাকে নিয়ে। দাদা অধক্ষেপের মধ্যে NH4OH যোগ করলে এটা দ্রবণীয় হয় কেন? বুঝি নাই। সিলভার হ্যালাইডের অধক্ষেপে NH4OH যোগ করলে এটা দ্রবণীয় হতে থাকে ধীরে ধীরে দাদা। ও সরি 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 সরি, আমি কি লিখছি এবার, এবার স্ক্রিনশট নাও। সরি, আগের বার আমি আবার রিপিট করছি, একই জিনিস দুইবার লিখে ফেলছি। এবার স্ক্রিনশট নাও। আমার মোবাইলে চার্জও শেষ, এইটাই লাস্ট কোশ্চেন, এটার পর বন্ধ হয়ে যাবে, আজকে আর না। টুকটাক দু একটা সমস্যা থাকলে পরীক্ষার পর সলভ দিব, বা সেকেন্ড যে কোশ্চেন ব্যাংকের সলভ। এটা একটা স্ক্রিনশট নাও, একটু পরে মোবাইল বন্ধ হয়ে যাবে। এতক্ষণ ব্যাকআপ দেওয়ার অ্যাবিলিটি, ব্যাকআপ দিছে এই তো বেশি। এইটুক মনে রাখো, বুঝছো? এই যে যেটা স্ক্রিনশট নিচ্ছ, এই স্ক্রিনশট একটু মনে রাখো। এটা শনাক্তকরণে এই পার্টটা আমাদের খুব একটা পড়া হয় না, অন্যান্য গুলো কম বেশি পড়া হয়, কিন্তু হ্যালাইড তিনটা আর পড়া হয় না। হ্যালাইড তিনটা শনাক্ত করার ওয়ে হচ্ছে এই, HgNO3 যোগ করলে তিনটার কালারের অধক্ষেপ পড়ে, তাদের আবার পার্থক্য করার ওয়ে আছে। পার্থক্য করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বা অ্যামোনিয়াম আয়ন দিয়ে, যে কোনো একটা থাকলেই হবে। ক্লিয়ার সবার কাছে?
ওকে, আজকে আমাদের এতটুকুই থাক। কালকে পরীক্ষাটা দাও, তারপর পরীক্ষার প্রবলেম আর টুকটাক এটা সেটা নিয়ে সেকেন্ড পেপারে যখন কোশ্চেন ব্যাংকে সলভ ক্লাস করাবো একসাথে এগুলো আলোচনা করব। হাতে তো এখন আমাদের 15 দিন সময় আছে, তো আরো অনেক কিছু করা যাবে এই সময়ের মধ্যে। কালকে সবাই দাদা ওই পরীক্ষাটা সেকেন্ড সিরিয়াস পেপারের সাজেশন আগে ফার্স্ট পেপার দিয়ে নাও, তারপর সেকেন্ড পেপারে তো আমি ক্লাস নিবই, একসাথে তো দুইটা দরকার নেই। আর কালকে যদি পসিবল হয় মানে যারা মানে খুলনায় আসো তারা যদি পসিবল হয় তাহলে অফলাইন পরীক্ষা দিও, ঠিক আছে? তাহলে খাতাটা সাথে সাথে পাবা আর কি, আর কোনো সুবিধা নেই। এই ওকে, আজকে অনেক রাত হয়েছে, আমি লিভ দিলাম। বাকি প্রবলেম অন্য কোনো সময় হবে।